চোখে দেখেন না? আপনি কি কানা? নাকি আপনার মতলব ভালো না? দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে, কিন্তু আপনার কাজ তো একদমই অভদ্রের মতো। বেয়াদব লোক। এখনো কথা শোনা যাচ্ছে? ও হ্যালো মিস্টার, আপনাকেই বলছি। আহির বাসে উঠে কোনো দিকে না তাকিয়ে সোজা মাঝের দিকে এসে দাঁড়ালো। যে দাঁড়িয়েছে অমনি সেই কথাগুলো শুনতে পাই। ঘাড় কাত করে পাশে তাকিয়ে দেখে একটি ছোটোখাটো মেয়ে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। আহির বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলে, এক্সকিউজ মি, আপনি কার বাচ্চা? এইভাবে বাসে ঘুরছেন কেন? আর আমাকে এইসব কথা বলার মানে কি? আমি কি এমন করেছি যে আপনার এত রাগ? ও হ্যালো অন্ধবালু, আগে আপনি কি করেছেন সেটা নিজের দিকে তাকিয়ে দেখুন না। এতটুকু আমার পা, আর দামড়া হাতি এসে আমার পায়ের উপরে পাড়া দিয়ে দাঁড়িয়েছে। পাশান বলছি, বেয়াদব মানুষ। আমাকে বলে কিনা বাচ্চা? এই মিয়া, চেনেন আমাকে? আমি অনার্স কমপ্লিট করে মাস্টার্সে পড়ছি, অফিসে চাকরিও করি। আমাকে বলে কিনা বাচ্চা? আমি বাচ্চা হই? আমি বাচ্চা নই, বুঝলেন? আমার হাইট ছোট, বুঝেছেন? পাশান মূর্খ। আহির নিচের দিকে তাকালো। দেখতে পাই তার পায়ের পাশের অংশটা ওই মেয়ের পায়ের উপর চেপে বসে আছে, কিন্তু আহির ইচ্ছাকৃতভাবে পা সরালো না। এতগুলো কথা শুনিয়েছে মেয়েটা, সে কি আর এত সহজে ছেড়ে দিবে? আহির খানিকটা বাঁকা হেসে রেগে বলে, সরাবো না পা, ভদ্রভাবে ডেকে বলতেন। আপনি অভদ্রের মতো কথা শোনাচ্ছেন, সেটা তো হবে না। ভিড়ের ভেতরে অ্যাক্সিডেন্টটি পাটা লেগে গেছে, আর আপনি এমনভাবে চিৎকার করছেন যেন আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে আক্রমণ করেছি। কি? পা সরাবেন না? দেখছেন, আপনি আসলেই অভদ্র। আমি মানুষ চিনতে ভুল করি না। লাগছে আমার, পা সরান বলছি। সরাচ্ছি, তবে আপনার জন্য নয়, আমার গন্তব্য এসে গেছি বলে সরাচ্ছি, নয়তো আরও কিছুক্ষণ আপনার পা মারিয়ে দাঁড়িয়ে থাকতাম। আর শোনেন, নেহাত রাস্তার মাঝখানে আজ গাড়িটা নষ্ট হলো, না হলে আপনার মতো বিটকে মহিলার মুখ আমার দেখাই হতো না। কোথা থেকে যে এসব দুই আঙ্গুলের শুয়োপোকা মার্কা মেয়েরা আসে কে জানে, যত সব আজব কারবার। বাস স্ট্যান্ডে থামলো। আহির দ্রুত নেমে যায়। সামনের স্টপেজেই আহিরের অফিস। তার আগের স্টপে নামার কারণ হলো এখানে একজন বিল্ডারের সাথে ওর জরুরি মিটিং আছে। আহির নিজের গাড়ি নিয়েই অফিসে আসছিল, কিন্তু মাঝপথে গাড়িটা বিকল হয়ে যায়। উপায় না দেখে বাধ্য হয়ে বাসে উঠে পড়ে। বাসে উঠেই এমন আজব অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে সেটা সে ভাবেনি। আহির চৌধুরী হলো চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক। ওর পুরো নাম আহির চৌধুরী নিশান। চৌধুরী ক্রিয়েশনের একমাত্র উত্তরাধিকারী। বাবা নাহিদ চৌধুরী, মা রেহেনা চৌধুরী, দাদিমা চাচা সুমন চৌধুরী এবং চাচাতো ভাই শাওন আর ভাবিকে নিয়ে ওদের বিশাল জয়েন্ট ফ্যামিলি। নাহিদ চৌধুরী চৌধুরী ক্রিয়েশনের বর্তমান এমডি। চাচা সুমন চৌধুরী শুরু থেকে নাহিদ চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কোম্পানিতে দায়িত্ব সামলাচ্ছেন, আর এখন আহির নিজেই কোম্পানি সিইও হিসেবে সব সামলে নিচ্ছে। ওদিকে মায়া বাস থেকে নেমেছে। মেজাজটা তার খারাপ। এমনিতে সে ভীষণ রাগী আর জেদি। তার পুরো নাম সিনথিয়া ইসলাম মায়া। মাস্টার্স প্রথম বর্ষে পড়ছে সে। মা মিতা, বাবা খালিদ সাহেব আর একমাত্র বড় ভাই দিহানকে নিয়েই ওদের ছোট্ট সুখী পরিবার। বাবা হাই স্কুলের শিক্ষক, মা সাধারণ গৃহিণী। মায়া আর ওর বড় ভাই দিহান, যে কিনা মেডিকেলের ছাত্র, বাবার টাকায় জীবন কাটাচ্ছে। তবে মায়ার আরও একটা পরিচয় আছে, সে একজন জুনিয়র ফ্যাশন ডিজাইনার। সবেমাত্র চাকরিটা জয়েন করেছে। আজ অফিসে তার প্রথম দিন, তাই একটু নার্ভাস লাগছিল। কিন্তু সকাল সকাল এমন ঝগড়ায় মেজাজটা পুরোই বিগড়ে গিয়েছে। মায়া ভীষণ ঝগড়াটে আর রাগী মেয়ে। মা তো সবসময় বলে মায়ের দ্বারা কোনো সংসার করা সম্ভব নয়, বড় নাকি তাকে একদিনও সহ্য করতে পারবে না, বিয়ের পর দিনই বাপের বাড়ি পাঠিয়ে দেবে। মাকে প্রমাণ করার জন্যই মায়া এই চাকরিটা নিয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে মায়ের সাথে চ্যালেঞ্জ করে মায়া আসলেই নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। মায়ের ধারণা কোনো এক অজানা জিনের সুসজ্জিত হওয়ার কারণেই তার রক্তে অন্যায় বিরোধী অ্যান্টিবডি বিপুল পরিমাণে তৈরি হয়ে গেছে। ফলস্বরূপ মায়া কোনো অন্যায় সহ্য করতে পারে না। সামনে কোনো অন্যায় হতে দেখলেই তার রাগের পারদ এতটাই বেড়ে যায় যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, একেবারে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। এটা হলো লোকের কথাই মায়া চরিত্রের সবচেয়ে খারাপ দিক। এছাড়াও সে ভীষণ দুষ্ট,
এতটাই দুষ্টু যে ছোট বড় কেউই তার দুষ্টুমির হাত থেকে নিস্তার পায় না। তার আরেকটি গুণ হলো সে মারাত্মক প্রকৃতির অলস। ঘন্টার পর ঘন্টা সে কোনো কাজ ছাড়াই শুয়ে বসে কাটাতে পারে। মায়া দুধে আলতা গায়ের রং না হলেও বেশ ফর্সা, কোমর অব্দি লম্বা কফি রঙা চুল, ভীষণ কিউট। কাজল কালো দুটো মায়াবী চোখের চঞ্চলতা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। উচ্চতা 5 ফুট, রোগা পাতলা চেহারা, মিষ্টি স্বভাব, সহজেই যে কোনো ব্যক্তির মনে দাগ কেটে যায়। ঘরে বাহিরে বহু ছেলের ক্রাশে, কিন্তু মায়া পিওর সিঙ্গেল। সে তার ড্রিম প্রিন্সের অপেক্ষায় আছে। অন্যদিকে আহির চৌধুরী স্মার্ট, হ্যান্ডসাম, প্যাশনেট এবং পিওর ব্যাচেলার। দেশে বিদেশে হাজার হাজার মেয়ে তার জন্য পাগল, কিন্তু আহির এসবে একদমই পাত্তা দেয় না। এতদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, এখনও ব্যস্ত, কারণ অনার্স সবেই শেষ হয়েছে তার। মায়ের থেকে সে 1 বছরের জুনিয়র। অনার্স শেষ করেই বাবার কোম্পানিতে জয়েন করেছে। সেও মনে মনে তার স্বপ্নের রাজকুমারীর অপেক্ষায় আছে, কিন্তু সে কথা বাড়ির কেউ জানে না। তাই সবাই ভাবে এই হ্যান্ডসাম আহির চৌধুরী আসলে আনরোম্যান্টিক আর রোবটের মতো। অফিসে যায় মায়া। আজকে তাদের সিইও স্যার আসার কথা। সব কিছু মায়া তদারকি করছে, কারণ সে জানে না তার স্যার কে বা কেমন। ওদিকে বিল্ডারের সাথে মিটিং করে আহির যে বের হতে যাবে, অমনি খবর পাই তার দাদিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আহির আর কিছু না ভেবে সোজা হসপিটালের দিকে দৌড় দেয়। সে কাউকে জানানোর সুযোগও পায় না যে আজ অফিসে যাওয়া সম্ভব হচ্ছে না। অফিসের সবাই তখন আহিরের জন্য অপেক্ষা করছে। মায়া ঘড়ির দিকে তাকিয়ে বারবার বিরক্তি প্রকাশ করছে। অদ্ভুত তো, অফিসে জয়েন করার প্রথম দিনই দেখছি সব উল্টোপাল্টা। সিইও আসবেন বলেছে, আর এখন পর্যন্ত তার দেখাও নেই। ঘড়িতে 11টা বেজে গেছে। উনি কি মানুষ নাকি অন্য কিছু? কাজকর্মের কোনো নিয়ম কানুন নেই? মায়া রেগে যায়। সে তার সহকর্মীদের কাছে গিয়ে আবার বলে, ভাইয়া, আপনারা কি জানেন সিইও স্যার কখন আসবেন? আমি কি এখানে বসে বসে মাছি মারবো, নাকি স্যার আসার আগে আমারই অফিস থেকে বিদায় নেওয়ার পালা? দেখুন না, মানুষটাকে নিয়ে আমার কোনো আগ্রহই ছিল না, কিন্তু আজকে আসার পর থেকে আমার মনে হচ্ছে লোকটা আস্ত একটা উঠল। দায়িত্ব জ্ঞানহীন মানুষ কি করে যে কোম্পানির সিইও হয় আমি বুঝি না। শান্ত হন মায়া, এমনটা তো হওয়ার কথা নয়। স্যার তো খুব ডিসিপ্লিনড, নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকা পড়েছে। জরুরি কাজ? সব কিছুরই একটা সীমা থাকে। আমি এখানে কাজ করতে এসেছি, কাউকে ওয়েট করানোর জন্য নয়। স্যার যখন আসবেন তখন যেন আমাকে কেউ কিছু না বলে। আমি একদম তৈরি হয়ে আছি তাকে শোনানোর জন্য। মায়া অফিসের কেবিনে বসে নিজের মনেই রাগে ঝাড় ঝাড়তে থাকে। সব সময় চলে যায়। অফিস ছুটি হয়। মায়া ঝিমিয়েই পার করেছে সারাদিন। পরের দিন সকাল সকাল মায়া ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয়। তারপর ব্রেকফাস্ট করে মা বাবার দোয়া নিয়ে নিজের স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। আজ আর বাসে যাবে না, তার বাবা তাকে নতুন স্কুটি কিনে দিয়েছে। মায়া নিজেই নিজের নার্ভাসনেস কাটাতে নিজের মনেই বিড়বিড় করে বকবক করতে করতে মনের সুখে স্কুটি চালায়। কিন্তু অফিসের দিকে বাঁক নেওয়ার সময়ই বাধে বিপত্তি। মায়া যখন মনের আনন্দে হাই স্পিডে স্কুটি চালিয়ে অফিসের রাস্তায় বাঁক নিচ্ছে, তখনই উল্টো দিক থেকে আসা একটা গাড়ি একই রাস্তায় বাঁক নেয়। ফলস্বরূপ মায়ার স্কুটি সোজা গিয়ে গাড়ির দরজায় ধাক্কা খায়, আর মায়া রাস্তা থেকে ছিটকে পড়ে। বাবা গো, মা গো, ভাইয়া গো, আমাকে বাঁচাও প্লিজ। আমার কোমরের হাড় উড়ে গেল গো, আমার হাড্ডিগুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এবার আমার কি হবে? আমার বিয়ে হবে না গো, আমি কি সারা জীবন পঙ্গু হয়ে থাকবো? আল্লাহ, তুমি আমার সাথে এমন করলে কেন? এই যে মিস্টার, আপনার কি গাড়ি চালাতে জানেন না? চোখে কি পকেটে নিয়ে ঘোরেন, গাড়ি চালান? এই যে মিস, শুনতে পাচ্ছেন? আপনি কি পাগল নাকি? গাড়ি চালাচ্ছি আমি, আর আপনি ফুটপাথে দাঁড়িয়ে আমাকে দোষ দিচ্ছেন। আপনার তো উচিত ছিল নিজের গতি নিয়ন্ত্রণে রাখা। গাড়ির ভিতর থেকে আহির বেরিয়ে আসে। মুখে কালো মাস্ক আছে। মায়াকে চিনতে পারে, কালকে সেই মেয়ে, এই জন্যই মুখ থেকে মাস্ক খোলে না। তবে মায়ের অবিরাম বকবক শুনে আহির শুরুতে একটু ভড়কে যায়, কিন্তু পরক্ষণেই নিজের বিরক্তি সামলে নেয়। এই কে রে? আমার কথার মাঝে কথা বলার সাহস কে দিল? ও আচ্ছা, আপনি সেই মহান ব্যক্তি যার জন্য আরেকটু হলেই আমার ছোট্ট আত্মাটা এই কিউট বডি ত্যাগ করে মহাশূন্যে পাড়ি জমাতো। মুখে মাস্ক লাগিয়েছেন কেন? খোলো তো দেখি আপনার মুখটা। আপনি কি অপরাধী নাকি? গাড়ি চালিয়ে মানুষকে মেরে ফেলেছেন, আবার মাস্ক পরে স্টাইল দেখাচ্ছেন। হোয়াট? আপনি কি আজ তো পাগল? আমি আপনাকে মেরে ফেললাম মানে?
আপনি নিজেই তো আমার গাড়ির উপরে এসে সজোরে ঝাঁপ দিলেন। এই বাংলাদেশি বংশভূত ইংরেজি নকল নবিশ, আমি তোর কাছে স্পোকেন ইংলিশ ক্লাস করতে আসিনি। আরে আমি আপনার সাথে ফালতু বকছিই বা কেন? ও হ্যালো মিস্টার, তাড়াতাড়ি আমার হাতটা ধরুন তো, আমার হাত থেকে রক্ত বের হচ্ছে। আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন? এই যে মিস, ফালতু ভক ভক, আমায় কী নামে ডাকলেন? নকল বিষ? সাহস তো কম নয় আপনার। আর আমি কেন আপনার হাত ধরতে যাব? আমি কি আপনার কোনো আত্মীয় হই? দেখুন, আমি জানি আমার দেওয়া নামটা আপনার বেশ পছন্দ হয়েছে, তাই আপনি বারবার শুনতে চাইছেন, কিন্তু আগে তো আমার হাতটা ধরুন। আমার কোমরে মাত্রাতিরিক্ত ব্যথা, আমি সোজা হয়ে দাঁড়াতেও পারছি না। আপনার কারণেই আমার এই অবস্থা। এই দয়াটা আপনারই করা উচিত। আরে আজব তো, আমি কেন আপনার হাত ধরতে যাব? আপনি কি ছোট বাচ্চা যে হাত ধরে তুলিয়ে দিতে হবে? নিজে চেষ্টা করুন, সাহস সঞ্চয় করে উঠুন। ও হ্যালো, এত ভাব নেওয়ার কিছু নেই। আমি আপনার হাত ধরে বিয়ে করতে যেতে চাইনি যে আপনি এত লজ্জা পাচ্ছেন। চটপট আমার হাতটা ধরে আমাকে তুলুন, দেখি আমার বডির সমস্ত পার্ট ঠিক আছে কিনা। আপনার মতো মানুষের অশিক্ষিত ব্যবহারের কারণে আমার পুরো দিনটাই মাটি হয়ে গেল। তাড়াতাড়ি করুন, আমার অফিসের সময় শেষ হয়ে আসছে। কালকেও এক শকুনের পালায় পড়ে মেজাজটা খারাপ হয়েছিল, আজ আরেকজন। আহির তাচ্ছিল্যের সুরে নিজের হাত বাড়িয়ে দেয়। মায়া আহিরের হাত ধরে কোনো ক্রমে উঠে দাঁড়ায়। পায়ে বেশ ব্যথা পেয়েছে, হাতেও কেটে গেছে। তা দেখে আহির নিজের দামি রুমালটা বাড়িয়ে দেয়। আপনার হাতটা কেটে গেছে, এটা দিয়ে আপাতত রক্ত বন্ধ করুন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। থাক, জুতা মেরে আর গরুদান করতে হবে না। আপনার মাছ সরান তো দেখি। মানে আমি তো আপনার ভালোর জন্যই বলছি। আপনি এত ঝগড়াটে কেন? আর মাস্ক সরাতে পারবো না। আজ আমার অফিসের ফার্স্ট ডে মানে সেকেন্ড ডে, আর আজকেই লেট। তার উপরে ওই অ্যাক্সিডেন্ট। আপনার সাথে বকবক করার মতো সময় আমার নেই, আর আপনার ফালতু মুখ দেখার ইচ্ছেও নেই। বলেই মায়া নিজের স্কুটি নিয়ে দ্রুত অফিসের দিকে রওনা দেয়। আহির অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়া যাওয়ার পথের দিকে। অদ্ভুত এক জেদি মেয়ে। অফিসে পৌঁছে মায়া তার জুনিয়র ডিপার্টমেন্টের সকলের সাথে পরিচয় হয়। কালকে যারা আসেনি তারা। তারপর সে নিজের ডেস্কে বসে। একটু পর হেড অফ দ্য জুনিয়র ডিপার্টমেন্ট রাধিকা আপু এসে মায়াকে কাজ বুঝিয়ে দিয়ে চলে যান। হঠাৎ মায়ের ডেস্কে হাজির হয় অফিসের পিয়ন। ম্যাম, আপনাকে স্যার এক্ষুনি ডেকেছে। স্যার মানে কোন স্যার? আহির স্যার, মানে অফিসের বস আহির চৌধুরী। উনি হঠাৎ আমায় ডাকলেন কেন? আমার তো কোনো কাজই বাকি নেই। চেনেন নাকি আমাকে? তা তো জানি না, তবে দেখে মনে হলো স্যার ভীষণ রেগে আছেন। রেগে কেন? আমি তো মাত্রই জয়েন করলাম, কোনো ভুল তো করিনি এখনো। সে আমি কি করে বলবো, তবে সাবধানে কথা বলবেন। স্যার ইদানিং কাউকে ছাড় দিচ্ছেন না। মায়া মনে মনে ভাবে, নিশ্চয়ই অফিসে আসার পথে দেরি করেছি বলেই স্যার রেগে আছেন। আহির স্যারের সুনাম তো চারিদিকে শোনা যায়। তিনি নাকি কাজের ব্যাপারে খুব কঠোর। দিশেহারা হয়ে মায়া বসের কেবিনের সামনে গিয়ে পৌঁছয়, কিন্তু ভিতরে ঢোকার সাহস পায় না। কেবিনের সামনে দাঁড়িয়ে তখন মায়া ভাবছে ভিতরে ঢুকবে কিনা। তখনই দরজাটা খুলে যায়, আর ভিতর থেকে দুটো বলিষ্ঠ হাত মায়াকে টেনে ভিতরে ঢুকিয়ে নেয়। ঘটনার আকস্মিকতায় মায়া পুরোই থতমত খেয়ে যায়। এমন একটা ঘটনা যে ঘটতে পারে তা মায়ার কল্পনারও বাহিরে। ও এতটাই হতভম্ব হয়ে যায় যে রিঅ্যাক্ট করতেই ভুলে যায়। যখন সম্বিত ফেরে সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে মায়া আরও অবাক হয়ে যায়। আপনি সে অসভ্য লোকটা? ইয়েস মিস মায়া, কেমন আছেন? আপনি আপনি এখানে কি করছেন? আর এই কেবিনে আপনার কি কাজ? আমার অফিস, আমার কেবিন, আমি থাকবো না তো কে থাকবে? আহির চেয়ারে আয়েশ করে বসে উত্তর দেয়। মায়ের চোখ তখন চরকাছে উঠেছে। মানে আপনি সেই আহির চৌধুরী? ইয়েস মিস মায়া, আমি ইওর বস আহির চৌধুরী। ইয়ে মানে স্যার, আপনি আমায় ডাকলেন কেন? আমার কি কোনো ভুল হয়েছে? তোমার সেবা করার জন্য। হ্যাঁ, আপনি কি পাগল নাকি? অফিসের বস হয়ে আমাকে সেবা করার জন্য কথা বলছেন? ইয়েস মিস মায়া। আহির উঠে এসে মায়ের সামনে দাঁড়ায়। মায়া তখন ঘাবড়ে গিয়ে পিছিয়ে যেতে চায়। মানে সেটা সব কি হচ্ছে? আমি বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে। কথাটা বলেই আহির মায়ের হাত ধরে ঘুরিয়ে ফেলে দেয়। মায়া গিয়ে পড়ে আহিরের চেয়ারে। সঙ্গে সঙ্গে আহির এসে চেয়ারের হাতলে ভর দিয়ে মায়ের মুখোমুখি দাঁড়ায়। আহিরের সমস্ত কার্যকলাপে মায়া অবাকের চরম সীমায় পৌঁছে যায়। সেই সাথে মনের মধ্যে একটা ভয়ঙ্কর
সেই সাথে মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে। আহিরকে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মায়া কাঁপা কাঁপা স্বরে বলে, স্যার সরুন, আন্টির সামনে এমন করছেন কেন? লোকে দেখলে কি বলবে? কিন্তু মায়ের কথা আহিরের কানে পৌঁছলো কিনা বোঝা গেল না, কারণ আহিরের অবস্থানের কোনো পরিবর্তন হয় না। আহির মায়ার দিকে তাকিয়ে নিজের বাঁ হাতটা ধীরে ধীরে বাড়িয়ে দেয়। এতে মায়া আরও বেশি ভয় পেয়ে যায়। আহিরের হাত মায়ের হাত স্পর্শ করতেই মায়ের শরীরের ভিতর দিয়ে একটা বিদ্যুৎ খেলে যায়। মনের মধ্যে এক অজানা আশঙ্কায় হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। ভয়ে ভয়ে সে আবার বলে ওঠে, স্যার কি করছেন? ছাড়ুন আমার হাত। কিন্তু আহির মায়ের কথায় কোনো পাত্তা না দিয়ে মায়ের চেয়ারটা ঘুরিয়ে টেবিলের দিকে করে দেয় আর নিজে টেবিলের উপর উঠে মায়ের মুখোমুখি বসে। তারপর পাশে থাকা ফার্স্ট এড বক্সটা খুলে মায়ের হাতের ক্ষতস্থানটা পরিষ্কার করতে শুরু করে। এতক্ষণে মায়া বুঝতে পারে আহিরের কথার আসল অর্থ। নিজের উপর বড্ড রাগ হয় মায়ের। স্যার কোথায় নিজের কাজে ব্যস্ত থাকবেন, আর তিনি কিনা আমার ক্ষতস্থান ব্যান্ডেজ করছেন, আর আমি কিনা স্যারকে কত বাজে ভেবেছিলাম। মায়ের নিজের ভাবনায় ডুবে যেতে দেখে মৃদু হাসে। আহির নিজের কাজে মন দেয়। আহির মায়ের হাতের ক্ষতস্থানটা সতর্কভাবে পরিষ্কার করে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করার সময় তীব্র জ্বালা অনুভূত হয়। মায়া অজান্তেই অন্য হাতটা দিয়ে খামচে ধরে আহিরের হাত। আহিরের হাতের পেশিগুলো শক্ত হয়ে যায়, তবুও সে শান্ত থাকে। ব্যান্ডেজ করা শেষ হলে আহির মায়ের চোখের সামনে হাত নাড়ায়। এই মেয়ে, চোখ খোলো। ইউ আর অ্যাবসোলুটলি ফাইন, আর ভয় পাওয়ার কিছুই নেই। ব্যান্ডেজ করার সময় মায়া ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল। আহিরের ডাকে ধীরে ধীরে চোখ খোলে সে। তারপর আহিরকে একটা ছোট্ট ধন্যবাদ দিয়ে বাহিরে বেরিয়ে আসতেই আহির তাকে ডাকে। মায়া থেমে পিছনে ফিরে তাকায়। ইয়েস মায়া, আমার কথা শোনো। তুমি চাইলে আজ বাড়ি চলে যেতে পারো। মানে তোমার হাতের এই অবস্থা, এখন কাজ করতে কষ্ট হবে। সমস্যা নেই স্যার, আমি তো কাজের জন্যই এখানে এসেছি। আমার হাতটা খুব একটা সিরিয়াস নয়, আমি কাজ করতে পারবো, আপনি চিন্তা করবেন না। ওকে, তবে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবে, একদম লজ্জা পাবে না। ঠিক আছে স্যার, আসছি। মায়া যেতে নিলেই আহির আবার ডাকে। মায়া বিরক্ত হয়ে আবার ফিরে আসে। আহির একটা বাঁকা হাসি দিয়ে বলে, শুনুন, আপনার নাম যেন কি? মায়া নাকি জামা? আমার মাথায় এসব অগোছালো নাম বেশিক্ষণ থাকে না তো, তাই ভুলে গেছি। ওই বেটা খারাস, আমার নাম মায়া, জামা নয়। আর আপনি এত বেশি কেন কথা বলেন, শালা লুচ্চা কথাকার? কথাটা বলেই মায়া চমকে গিয়ে নিজের জিভে কামড় দেয়। নিজের অজান্তেই সে বড্ড বেশি বলে ফেলেছে। আর তার কথা শুনে আহিরের মাথা গরম হয়ে যায়। সে রাগী দৃষ্টিতে তাকিয়ে মায়ের দিকে এগিয়ে যায় এবং তাকে অফিসের দেওয়ালের সাথে চেপে ধরে। ওই মেয়ে, কি আজে বাজে কথা বলছো তুমি? আর লুচ্চা কাকে বললে তুমি? জানো, আমার ধৈর্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা করো না, না হলে রেজাল্ট খুব খারাপ হবে। সরি স্যার, আমি আসলে এভাবে কথাগুলো বলতে চাইনি, আমার মুখ ফসকে বেরিয়ে গেছে, আপনি আমাকে ভুল বুঝছেন। কথাগুলো বলার সময় মায়ের চোখের কোণে পানি জমে। কেন জানি তার চোখের জল আহিরের সহ্য হয় না। সে মায়াকে ছেড়ে দেয়। মায়া দ্রুত কেবিন থেকে বের হতে গেলে আহিরের নজর যায় মায়ের হাতের দিকে। ব্যান্ডেজের বাহির দিয়েও রক্ত চুয়ে পড়ছে। হাতটা একদম রক্তের মতো লাল হয়ে আছে। মাহিরের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। মায়া আহিরের হাত থেকে ছাড়া পাওয়ার পর আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সোজা করিডোরে গিয়ে নিজের রাগের ঝাল মেটাতে থাকে। সে বিড়বিড় করে আহিরকে উদ্দেশ্য করে বলতে থাকে, বেটা অনাকন্ডা কথাকার, ওখানটার হাতি আফ্রিকান বিড়াল। আর আর তোর কিচ্ছু মনে আসছে না, লোকটা আস্ত একটা আস্তা বলে গাধা। এমন ফাজিল মানুষ আমি আমার জীবনে দেখিনি। মিম এতক্ষণ ওর বক বক শুনছিল। তারপর ওর কাছে এসে হাসতে হাসতে বলে, কি রে মায়া, কার নামে এত সুন্দর সুন্দর বিশ্লেষণ করে খরচ করছিস? কে হয়েছে তোর? কার নামে আবার? তোদের ওই লুচ্চা বস আহির চৌধুরীর নামেই বলছি। শয়তানটা সাহস কত দেখেছিস, আমাকে আস্তাবলের গাধার মতো পিষে ফেলার উপক্রম করছিল। মানে স্যার আবার কি করলো? আহির স্যার তো ভীষণ শান্তশিষ্ট মানুষ। কি করে নাই বল, সে আমার নাম ভুলিয়ে দিয়ে আমাকে জামা বলে রেখেছে। আমি কি ওর বাড়ির কোনো পরিচারিকা যে আমাকে আমাকে যা খুশি রাখবে? আর আমি একটা গালি দিয়েছি বলে আমাকে দেয়ালের সাথে চেপে ধরল।
মায়ের সকালে ঘটে যাওয়া বাস স্ট্যান্ডের ঝগড়া থেকে শুরু করে সব ঘটনাই মিমকে বলে। মিম তো ওগুলো শুনে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। তখন মায়া মিমকে ধমক দেয়। এই শাকচুনি, তুই এভাবে হাসছিস কেন? তোর কি বিন্দুমাত্র মায়া লাগছে না? কি আমি শাকচুন্নি? দাঁড়া, আমি আজ তোর ঘাড় মটকাবো। বলে মিম মায়াকে তাড়া করতে থাকে। মায়া দৌড়তে দৌড়তে চিৎকার করে বলে, আম্মু, আমাকে বাঁচাও গো। এই শাকচুন্নি আজ আমার ঘাড় মটকেই ছাড়বে। আমি মারা গেলে আমার হবু স্বামী আর আমার বাচ্চাদের কি হবে গো? সব এতিম হয়ে যাবে। তোর হবু স্বামী আর তোর বাচ্চাকে আমি পরে দেখে নেব, আগে তোর ঘাড় মটকাবো। দুজনে অফিসের করিডোরে দৌড়তে দৌড়তে এক পর্যায়ে মায়া কারোর সাথে সজোরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। মায়া চলে যাওয়ার পরে আহির তার কথা ভাবতে থাকে। ওর নামের সাথে চেহারার অদ্ভুত মিল আছে। ও দেখতে পুরো পরীর মতোই, যদিও একটু বেশি ফাজিল। আহির কেবিন থেকে বের হয় একটু জরুরি কাজে, আর করিডোরে বেরিয়েই দেখে মায়া পুরো অফিস দাপিয়ে বেড়াচ্ছে আর নানা রকম আজব কথা বলছে, যা শুনে আহিরের হাসি পায়। সে দূরে দাঁড়িয়ে ওদের কাণ্ড কারখানা দেখছিল। এমন সময় মায়া দৌড়তে দৌড়তে এসে একদম আহিরের গায়ের উপর আছাড় খেয়ে পড়ে। আহির টাল সামলাতে না পেরে মায়াকে নিয়ে সোজা নিচে পড়ে যায়। মায়া চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে, আম্মু, আমি মনে হয় মেরে গেলাম গো। আমার আর বাচ্চার মা হওয়া হলো না গো। আমি আর তোমাকে নানি ডাক শোনাতে পারলাম না গো। সব শেষ। আহির ওর কান্না আর কথা শুনে হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারে না। কোনো মানুষ এভাবেও কান্না করে তা মায়াকে না দেখলে বিশ্বাস করা অসম্ভব ছিল। আহির মায়াকে টেনে দাঁড় করিয়ে গম্ভীর মুখে বলে, ওই মেয়ে, কি আজে বাজে কথা বলছো? আর তুমি মারা গেলে কখন? আমি তো দেখছি তুমি আস্ত আছো। স্যার, আমি আমি মনে হয় বেঁচে আছি। আমার হাতে খুব লাগছে স্যার। আহির কিছু বলার আগেই মায়া হঠাৎ আহিরের গালে একটা কিস করে বসে। আহির পুরো পাথরের মতো শক্ত হয়ে যায়। এইটা এইটা তুমি কি করলে? মায়া নিজের কাণ্ডে নিজেই লজ্জায় লাল হয়ে যায়। আবার পরক্ষণেই আহিরের হতভম্ব চেহারা দেখে হেসে ফেলে। আহির চারপাশে তাকিয়ে দেখে অফিসের সব কর্মচারী হাঁ করে তাদের দিকে তাকিয়ে আছে আর ফিসফিস করছে। আহির পরিস্থিতি সামাল দিতে গলার আওয়াজ বাড়িয়ে বলে, সবাই এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাদের সবার কাজ কি শেষ নাকি? না স্যার। তাহলে এখানে দাঁড়িয়ে কি করছো? সবাই যার যার কাজে যাও। আর কাজের বাইরে এইসব ফালতু তামাশা আমার অফিসে চলবে না। সবাই যে যার কাজে ফিরে যায় আর আহির মায়াকে তার কেবিনে আসতে বলে সেখান থেকে চলে যায়। অফিসের করিডোরে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা, যেন সবাই মায়া আর আহিরের অদ্ভুত কথোপকথনের রেশ এখনও কাটছে না। মায়া কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার হৃৎপিণ্ডের গতি কোনো রেসিং কারের চেয়ে কম নয়। তার মাথায় তখন হাজারটা দুশ্চিন্তার মেঘ ভিড় করছে। ইস, এটা আমি কি করলাম? কি লজ্জা, কি লজ্জা। আমি এখন স্যারের সামনে কিভাবে যাব? সব ওই মিম পেতনির জন্য। মিম যদি সকাল থেকে আমার পিছনে না লাগতো তবে আজকের এই জঘন্য পরিস্থিতির সৃষ্টিই হতো না। এখন স্যার যদি আমাকে ডেকে নিয়ে উল্টোপাল্টা কিছু একটা বলে বা চাকরি থেকে বের করে দেয়, আমি তখন কি করব? আমি বসের সামনে গিয়ে কেস করার মতো দুঃসাহস তো দেখালাম না। না, এটা আমার ভুল না। আমি তো পড়ে গিয়েছিলাম। মায়া নিজের কপাল নিজেই চাপড়ায়। তখনই মিম পিছু পিছু এসে তার কাঁধে হাত রাখে। মিম হাসছে, তার হাসি যেন মায়া যন্ত্রণার উপর নুন ছিটিয়ে দিচ্ছে। কি রোমান্টিক রে তুই! স্যারকে কিভাবে কিস করলি! জাস্ট ওয়াও! আমি তো বিশ্বাসই করতে পারছি না তুই এমন সাহসী কাজ করবি। তুই তো পুরো ইতিহাস সৃষ্টি করে ফেললি মায়া। এমন সাহসী কোনো এমপ্লয়ি বোধ হয় এই কোম্পানিতে আগে কখনো আসেনি। সাব্বাস, তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। মিম, তুই কি বাচ্চা নাকি? আজ তো তোরা আমি কিমা বানিয়েই রাখবো, বুঝছিস? তুই কেন আমাকে ধরে নিয়ে দিলি? তোর জন্য এখন আমি অত বড় একটা বিপদে পড়েছি, দেখেছিস? আমার ইজ্জতের তো ফালতু হয়েই গেছে। স্যার এখন আমাকে কি ভাবছেন কে জানে। এসে আগে স্যারের কেবিনে যা, দেখ হয়তো সকালের মতো আবার ধরে কিস করার জন্য ডেকেছে। আর নয়তো তিনি তোকে একটা কড়া শাসন করবেন। যা যা, দেরি করিস না। বসের ডাক উপেক্ষা করা মোটেই ভালো লক্ষণ নয়। পেতনি, তোর কোনোদিনও বিয়ে হবে না। তুই শুধুই শয়তানি করিস। তুই কি চাস আমার চাকরিটা প্রথম দিনেই চলে যাক? না হোক, তুই আগে স্যারের কাছে যা, বস অপেক্ষা করছে। আর শোন, স্যার যদি রাগ করে তবে তোকে মিষ্টি হেসে ম্যানেজ করতে হবে, বুঝলি? মায়া ভয়ে ভয়ে কেবিনের দরজায় টোকা দেয়। আহির ভিতরেই ছিল। আহির আর চোখে দরজার দিকে তাকায়। মে আই কাম ইন স্যার?
ইয়েস মিস মায়া, কাম ইন। মায়া ভিতরে ঢোকে, তার হাত পা কাঁপছে। আহির চেয়ারে হেলান দিয়ে বসে খুব শান্তভাবে মায়ার দিকে তাকিয়ে আছে। আহিরের শান্ত চেহারাটাই মায়াকে বেশি ভয় পাইয়ে দিচ্ছে। জি বলুন, কি বলতে চান? আপনার সব কথা আমি মন দিয়ে শুনছি। আমার সময় কিন্তু খুব মূল্যবান, তাই খুব দ্রুত এবং স্পষ্টভাবে বলুন কেন আপনি এমন কাণ্ড করলেন। মানে স্যার, আমি কিন্তু ইচ্ছে করে কিস করি নাই। ওই শাকচুনি মিম আমাকে তাড়া করেছিল আর আমি দৌড়াতে গিয়ে আপনার উপরে পড়ে যাই। আমার মনে হয়েছিল আমি বোধহয় মারাই গেছি আর আমার অনাগত সন্তানেরা অনাথ হয়ে যাবে। যখন দেখি আমি বেঁচে আছি তখন খুশিতে আত্মহারা হয়ে আপনাকে কিস করে ফেলেছি। এক নিঃশ্বাসে সব কথা বলে ফেলে। মায়া চুপ হয়ে যায়। আহির ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ মায়ের চোখের দিকে তাকিয়ে থাকে। আহিরের মস্তিষ্কে তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। মেয়েটা কি আসলেই এমন, নাকি সে তাকে বোকা বানানোর চেষ্টা করছে? স্যার, আমি সত্যি বলছি, যা করেছে সব সব ওই শেওড়া গাছের পেতনি মিম করেছে। আপনি প্লিজ আমায় মারবেন না। আমি তো ছোট, আমার অনেক ভুল হয়েছে। আমি মা হতে চাই না এখনো। ছোট? হ্যাঁ, 1 বছরের সিনিয়র, তবে হাইটে ছোট। আর বাচ্চা হবে মানে কি? কি বলছো? তবে আমি তোমায় কেন মারবো মায়া? আমি কি খুব হিংস্র মানুষ? তুমি আমার অফিসে কাজ করো, তোমাকে মারলে আমারই ক্ষতি। আর এই অদ্ভুত কান্না থামাও। অফিস আওয়ারে আমার কেবিনে বসে এমন বাচ্চাদের মতো কান্না করাটা কি ঠিক? আমি জানি স্যার, আপনি আমাকে মারার জন্যই ডেকেছেন। আপনার চোখ দেখতে বোঝা যায় আপনি রেগে আছেন। আমি আর কোনোদিনও আপনার সামনে আসবো না। আপনি শুধু আমাকে মাফ করে দিন। আর আমি দেখছি কিস করলে বাচ্চা হয়। মায়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। তাই চোখের পানি আহিরের মনের কঠিন দেয়ালে ধাক্কা খায়। আহির নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সে মায়ার সামনে এসে দাঁড়ালো। তার ছায়ায় মায়া পুরো ঢাকা পড়ে গেছে। আহির বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি মায়া, কিন্তু কিস করলে যে বাবু হয় এটা কে শিখিয়েছে তোমায়? তুমি কি সত্যি এত বোকা, নাকি আমাকে পাগল করার জন্য এসব বলছো? মুভিতে দেখেছি কিস করলে বাচ্চা হয়, আমি সেটাই জানি। থুর পাগলি। আহির এক টানে মায়াকে নিজের বুকের কাছে টেনে আনে। মায়ের মাথায় তখন হাজারটা বিদ্যুৎ খেলে যায়। আহির মায়ের চিবুক ধরে মুখটা উঁচিয়ে নেয়। আহিরের চোখে তখন এক অদ্ভুত নেশা। আহির কিস করে মায়াকে। এক মিনিট ধরে কিস চলে ওদের, তারপর ছেড়ে দেয়। পাক্কা 10 মিনিট ধরে চলে এই গভীর নীরবতা আর আবেগঘন মুহূর্ত কাটায়। আহির যখন তাকে ছাড়ে, মায়া তখন পাথরের মূর্তির মতো জমে গেছে। বাবু, যাই বলো, তোমার ঠোঁটের টেস্ট কিন্তু অসাধারণ, একদম মিষ্টি। ভয় নেই, বাচ্চা হয় না কিস করলে। মায়ের শকড হয়ে তাকিয়ে থাকে। সে ভাবতেও পারেনি আহির এমন কিছু করবে। আরেকবার টেস্ট করাবে নাকি? নাকি খুব লজ্জা লাগছে? নাকি তোমার সেই ভয়টা আবার জাগছে? মায়ের রাগে অভিমানে চিৎকার করে ওঠে, বেটা লুচ্চা, তুই আমার সাথে কথা বলবি না। ইঁদুর বিড়াল বুনো হাতি, তুই আমাকে কিস কেন করলি? আমার যদি এখন বাবু হয়ে যায় তাহলে তাহলে আমাকে কেউ বিয়ে করবে? করবে না, সবাই আমাকে খারাপ বলবে। আহির হাসি চেপে রাখতে পারে না। সে মায়ের চঞ্চলতায় মুগ্ধ হয়ে যায়। সে হেসে ওঠে, কিস করলে বাবু হয় তোমায় কে বলেছে? এসব ফালতু কথা কোথায় শিখলে? তুমি কি কোনো ফ্যান্টাসি মুভির নায়িকা নাকি? এসব আজগুবি কথা কোথায় শিখেছো? হ্যাঁ, কিস করলে বাচ্চা হয় না। না না, আমি মুভিতে দেখেছি নায়ক নায়িকা কিস করে আর বাবু হয়। আর তুমি তো আমাকে কিস করেছো, এখন আমার কি হবে? আহির, তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে। আল্লাহ, আমার এখন কি হবে? তুমি আজ তো একটা পাগলি। বাবু কিসে হয় সেটা বড় হলে জানবে। বয়সে বয়সে বেশি, অথচ বুদ্ধি পায়ের তলাতে। এই বেটা খুবিস, তুই হাসছিস কেন? তোর নামে তো আমি শিশু নির্যাতনের মামলা করব। তুই আমার সাথে অন্যায় করেছিস। আমি ছোট দেখতে বলে আমার সাথে ইয়ে করা হোক? এখানে শিশু কোথায়? তুমি কি নিজেকে শিশু মনে করছো? কেন? আমি তো শিশুই। আমার বয়স বেশি তাতে কি? আমি এখনো পিচ্ছি, মাত্র 5 ফুট আমি। আহ্লাদী কণ্ঠে বলে মায়া। আহির আরও জোরে হাসতে থাকে। মায়া তখন রাগী গজগজ করতে করতে বলে, লুচ্চা, হাসিস কেন? আফ্রিকান অ্যানাকন্ডা, নাইজেরিয়ান ভাল্লুক, পেতনির বর, আর কি যেন ছিল। তোর মনেই পড়ছে না। সব গালি তোর জন্যই কম। তুমি যদি আর একটা কথা বলো তাহলে আমি তোমাকে এখনই বাবুর আমু বানিয়ে দেবো কিন্তু। না, আর না, বাঁচাও। কথাটা বলেই মায়া এক দৌড়ে আহিরের কেবিন থেকে পালিয়ে যায়। আহির তার পিছু পিছু তাকিয়ে হাসে। পাগলি একটা। মায়া হাঁপাচ্ছে আর করিডোরে দাঁড়িয়ে আছে। তখনই মিম ছুটে আসে। কিরে, এত হাঁপাচ্ছিস কেন? কি হলো তোর? অ্যানাকন্ডা থেকে পালিয়ে এসেছি, তাই হাঁপাচ্ছি।
অফিসে এই অ্যানাকোন্ডা কোথা থেকে আসলো? আরে এই অ্যানাকোন্ডা অন্যরকম, এটা হলো মানুষ অ্যানাকোন্ডা, আমাদের ওই লুচ্চা স্যার। স্যার এবার কি করলো? আমার সব শেষ করে দিয়েছে রে ওই লুচ্চাটা। এখন আমি কি নিয়ে বাঁচবো বল? আমার বাবু হয়ে গেলে আমি কি করব? মিম মায়ের কথা শুনে হাসতে হাসতে শেষ। মায়া রেগে গিয়ে বলে, এই পেতনি, তুই হাসছিস কেন? তোর যদি বাবু হয় তখন বুঝবি, তুই আমার সাথে কথাই বলবি না। বলেই মায়া অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসে। যেহেতু ওর অফিস টাইম শেষ তাই। আর মিম মায়ার কাণ্ড থেকে কী করবে তাই ভুলে গেছে। অন্যদিকে অফিস টাইম শেষ হয়ে যাওয়ার কারণে আহিরও তার বাসায় চলে আসে। আর বাসায় আসার পর আহির সোজা নিজের রুমে চলে আসে আর ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো। চোখের সামনে মায়ার ইনোসেন্ট ঝগড়াটে কান্নারত চেহারাটা ভাসতে থাকে। আর এসব ভাবনাতে আসতেই আহির মুচকি মুচকি হাসা শুরু করে। এমন সময় মাহিরের মা ওর রুমে প্রবেশ করে আর মাহিরকে এমনভাবে হাসতে দেখে বলে, কি ব্যাপার, এত হাসির কারণ কি? তেমন কিছু না আম্মু, এমনিতেই। কিছু তো একটা আছেই, আমি বুঝছি। তুই গত কয়েকদিন ধরে খুব চুপচাপ, আবার আজ বাসায় ফিরেই একা একা হাসছিস। তাড়াতাড়ি বল, কি হয়েছে? তোর মনের ভিতর কি লুকিয়ে আছে? আসলে মা, গত 1 সপ্তাহ আগে আমাদের অফিসে একটা মেয়ে জয়েন করে। তার নাম মায়া। একদিন গাড়ি নষ্ট হয়, মনে আছে? সেদিন বাসে ওঠার পর ঝগড়া লাগে একটা মেয়ের সাথে। তার পরের দিন আবার ঝগড়া হয়, কিন্তু সে বা আমি জানতাম না যে আমাদের অফিসেই সে চাকরি করে। এরপর আহির সেদিন থেকে শুরু করে অফিসে মায়ের সাথে ঘটে যাওয়া সব কাণ্ড কারখানাগুলো নিজের মাকে বিস্তারিত বলে। শুধু কিস করার বিষয়টি সে চেপে যায়। আহিরের কথা শুনে রেহেনা চৌধুরী হাসতে হাসতে প্রায় পাগল হওয়ার উপক্রম হলো। যাক, অবশেষে আমার গাম্ভীর্যপূর্ণ ছেলের মনে বসন্ত এসেছে। প্রেমে পড়েছিস তুই? এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আমি খুব খুশি বাবা। মায়া মেয়েটা নিশ্চয়ই খুব চঞ্চল আর প্রাণবন্ত। আম্মু তুমিও না, ওসব কিছু না। মায়া শুধু আমার এমপ্লয়, আর সে বড্ড বেশি ফাজিল, তাই এসব নিয়ে হাসাহাসি করার কিছুই নেই। থাক, আর লজ্জা পেতে হবে না। তোর মুখেই তো সব লেখা আছে। এখন নিচে চলো, সবাই ডাইনিং টেবিলে তোর জন্য ওয়েট করছে। আহির আর তার মায়ের সাথে নিচে নেমে যায়। খাবার টেবিলে ওর বাবা এবং পরিবারের সবাই উপস্থিত। আহির আর তার মা খুব ফ্রি, তাই আহির নিজের ভালো লাগা বা অফিসের ছোটোখাটো ঘটনা মায়ের সাথে অনায়াসেই শেয়ার করে। নিচে যাওয়ার পর নাহিদ চৌধুরী আহিরের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, তাহির, অফিসে প্রথম কয়েকটা দিন কেমন কাটলো বাবা? নতুন দায়িত্ব বুঝে নিতে খুব কি কষ্ট হচ্ছে? জি আব্বু, সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। অফিস বেশ ভালোই চলছে। অফিস তো চলছেই, কিন্তু অফিসের পরিবেশ কেমন লাগলো? সহকর্মীরা সবাই কেমন? সবাই খুব মায়াবী আর কিউট। কথাটা বলতে গিয়ে আহির নিজের অজান্তেই মায়ের কথা ভাবছিল এবং মনের অগোচরেই কথাটা বলে ফেলে। আহিরের কথা শুনে আপু নাহিদ চৌধুরীর গলার কাছে পানির গ্লাসটা আটকে যায় এবং তিনি কাঁদতে শুরু করেন। কাঁদতে কাঁদতে তিনি চোখ বড় বড় করে তাকান। কি মায়াবী আর কিউট মানে? অফিসে এমপ্লয়িদের সম্পর্কে তুমি এমন বিশেষণ কেন ব্যবহার করছিস? তুই কি কোনো ফ্যাশন শোতে গিয়েছিস নাকি কোম্পানিতে? আসলে হয়েছে কি আব্বু, ইয়ে মানে ইয়ে মানে নতুন পরিবেশ তো, সবাই বেশ সাহায্য করছে। কি মানে ইয়ে করছিস? সোজা বাংলায় কথা বল, কি হয়েছে? না আব্বু, কিছু না। আমার মনে হয় এখন একটু বিশ্রাম নেওয়া দরকার। আমি এখন উঠি। আহির কোনো মতে সেখান থেকে দ্রুত চলে আসে। নিজের রুমে এসে সে বিছানায় ধপাস করে বসে নিজের কপালে হাত দেয়। ধুর, আমি কি সব বাজে বাজে কথা বলে ফেললাম। আব্বু এখন আমাকে নিয়ে কি নাকি ভাববে। অফিসের বস হয়ে আমি মায়াবী আর কিউটদের খোঁজ করছি, এটা শুনলে তো আস্তা বলে গাদাও হাসবে। আহির এখন আর বেশি ভেবে লাভ নেই মনে করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু বিধি বাম চোখে এক ফোঁটাও ঘুম নেই। শুধু মায়ের ওই মায়াবী মুখটা আর তার অদ্ভুত পাগলামোর কথাগুলো বারবার ভেসে আসছে। আহির ভাবে কিস করলে নাকি বাবু হয়। এই মেয়েটার মাথায় বুদ্ধি বলে কিছু নেই। মায়ের কথা ভাবতে ভাবতে কখন যে ভোর হয়ে যায় আহির নিজেও জানে না।
সকালে মায়ের ডাকে তার ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অফিসে গিয়ে সে মায়ের ডেস্কের দিকে তাকায়, কিন্তু মায়া এখনও আসেনি। আহিরের বুকের ভিতরটা ধুকপুক করতে থাকে। সে মায়ার বেস্ট ফ্রেন্ড মিমকে ডেকে জিজ্ঞেস করে, মিম, মায়া কোথায়? ও তো এখনো আসেনি। ওর কি কোনো সমস্যা হয়েছে? স্যার বোধহয় আজ রাস্তায় আটকে গেছে। ও একটু অলস তো, কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। কিন্তু কিন্তু আপনি চিন্তা করবেন না স্যার। আহির নিজের কেবিনে গিয়ে বসে পড়ে, কিন্তু তার মন বসছে না। কিছুক্ষণ পরে মায়া অফিসে ঢোকে। কেবিনে ঢোকার আগেই মিম তাকে থামিয়ে দেয়, বলে, ওই ড্রামা কুইন, স্যার তোকে সকাল থেকেই খুঁজেছিলেন। তোর খবর আছে আজ? এই শাওড়া গাছের শাকচুন্নি, কে ড্রামা কুইন? তোর মুখ থেকে যেন আর এইসব কথা আর না শুনি। এতনি কথা কর। আমার ভুল হয়ে গেছে মা, এবারের মতো মাফ করে দিন। স্যারের মেজাজ আজ ভালো নেই, তাড়াতাড়ি যা। ঠিক আছে, কিন্তু ওই উল্লুকটা আমায় কেন ডাকছে? না জানি ওই বেটা লুচ্চা আজ আমার কপালে কি রেখেছে। মায়া ভয়ে ভয়ে কেবিনের দরজায় টোকা দেয়। ভিতরে আহির গম্ভীর মুখে বসে আছে। স্যার আমায় ডেকেছেন? হুম, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসুন তো। আমার খুব কফি খেতে ইচ্ছে করছে। কফি? আর আমি? স্যার আপনার কি মনে নেই আমি ফ্যাশন ডিজাইনার? কফি বানানো আমার কাজ নয়, ইম্পসিবল। আপনি যেহেতু আমার পিএ, তাই অফিসের সব ছোটোখাটো কাজ আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। যান, তাড়াতাড়ি কফি নিয়ে আসুন। মায়া বলে। ইচ্ছে না থাকার সত্ত্বেও মায়া কফি বানাতে যায়। পরপর কয়েকবার সে কফি বানাতে গিয়ে ভুল করে, চিনি বেশি দেয়, নয়তো কফি পুড়ে যায়। আহির মায়ের কর্মকাণ্ড লক্ষ্য করছিল। মায়া অবশেষে একটা মগ নিয়ে আসে। আহির মগটা হাতে নিয়ে এক চুমুক দিতেই মুখ পাকায়। এটা কি হয়েছে মায়া? এটা কফি নাকি ভুল করে চিনির শরবত নিয়ে এসেছেন? এত চিনি কেন দিয়েছেন? মানে স্যার, আমি তো আগে কখনো কফি বানাইনি, এর জন্য ভুল হয়ে গেছে। আমাকে বারবার এমন কড়া স্বরে বলছেন কেন? এত কথা না বলে আবার কফি বানিয়ে নিয়ে আসেন, যান। মায়া আবার কফি বানাতে যায় এবং আবারও ভুল করে। এবার আহির রেগে গিয়ে মায়ের কানের কাছে গিয়ে বলে, এবার যদি ঠিকমতো কফি না বানাতে পারো, তাহলে কিন্তু আমি কালকের মতো কফি টেস্ট করব না, অন্য কিছু টেস্ট করব, বুঝেছো? কোনটা স্যার? ওই যে যেটা কালকের দিনটা নষ্ট করে দিয়েছিলেন? আহির একটা শয়তানি হাসি দেয়। মায়ের রাগে ফেটে পড়ে। ওই বেটা কেন করতো? তোর লজ্জা করে না এসব কথা বলতে? বেটা খুবই লুচ্চা। বলেই মায়ের রুম থেকে রেগে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মায়া আবারও একটা কফির মগ হাতে নিয়ে বেরিয়ে আসে। তাই চোখে মুখে এক অদ্ভুত জেদ। স্যার, এবার খেয়ে দেখুন তো কেমন হয়েছে। এবার আমি খুব যত্ন করে বানিয়েছি। আহির কফির মগটা হাতে নিয়ে সন্দেহ নিয়ে তাকায়। সে বোঝে মায়ের ভিতরে নিশ্চয়ই কোনো দুষ্টু পরিকল্পনা আছে। তুমি এত কষ্ট করে কফি বানিয়ে নিয়ে এলে, আমি আগে কিভাবে খাই বলো তো? বরং তুমি একটা কাজ করো, কফিটা তুমি আগে টেস্ট করে দেখো। না, আমি এই কফি খাবো না। তা বলে কি করে হয়? তোমাকে তো চেক করতেই হবে। আহির জোর করে কফির মগটা মায়ের হাতে দিয়ে তাকে খাওয়াতে বলে। মায়া বাধ্য হয়ে খেয়েও নেয়। তারপরই মায়া চিৎকার করে ওঠে। তার মুখের ভিতর তখন আগুনের মতো ঝাল জ্বলে ওঠা। সে পুরো রুমে ঝাল ঝাল বলে দৌড়তে থাকে। আহির দেখে মায়ের মুখ লাল হয়ে গেছে আর চোখ দিয়ে পানি পড়ছে। সে দ্রুত পানির গ্লাস এগিয়ে দেয়, কিন্তু তাতেও ঝাল কমে না। পরিস্থিতি বেগতিক দেখে আহির মায়াকে দেওয়ালের সাথে চেপে ধরে। মায়ের নেশা ধরানো ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নেয়। মায়া জ্বালা কমানোর জন্য আহির পাগলের মতো তার ঠোঁট চুষতে থাকে। মায়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ঝাল কমে আসে, কিন্তু আহির তাকে ছাড়ে না। সে নিজ হাতে মায়ের চোখের পানি মুছিয়ে দেয় আর পরীর কপালে আলতো করে ভালোবাসার পরশ বুলিয়ে দেয়। মায়া ঘোরের ভিতর থেকেই আহিরকে এক ধাক্কা মারে আর দৌড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আহির তখন নিজের যে তার ভালোবাসার দ্বন্দ্বে অস্থির হয়ে পড়ে। সে নিজেকে ধিক্কার দেয়। যাকে ভালোবাসে তাকে কেন সে কষ্ট দিল? মায়া নিজের ডেস্কে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। মিম তার কাছে এসে কাঁধে হাত রাখে। কিরে, কান্না করছিস কেন? উনি কেন সবসময় আমার সাথে এমন করে? মানে কি হয়েছে তোর? সব খুলে বল তো। মায়ের সব ঘটনা খুলে বলে। মিম কিছুক্ষণ ভেবে দীর্ঘশ্বাস ফেলে বলে, হয়তো স্যার তোকে ভালোবাসে, যার কারণেই তোর সাথে এমন দুষ্টুমি করেছে। ভালোবাসায় ঝগড়া দুষ্টুমি থাকাটাই তো স্বাভাবিক মায়া। ভালোবাসা মানে? মায়া চোখ বড় বড় করে অবাক হয়ে প্রশ্ন করে। মিম মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে উত্তর দেয়,
ভালোবাসে, আর তোকেই ভালোবাসে। আজ সকালে যখন তুই আসতে লেট করছিলি, আমি তখন স্যারের চোখে আর তোর জন্য অস্থিরতা দেখতে পেয়েছিলাম। তার সাথে ভালোবাসার একটা অদ্ভুত ঝিলিকও ছিল। তুই কি সত্যি এটা লক্ষ্য করিসনি? কিসব বলছিস তুই? উনি কেন আমাকে ভালোবাসতে যাবেন? আমি তো ওর চোখে শুধু রাগ আর বিরক্তিই দেখি। তুই কি ভুল কিছু দেখেছিস না তো? দেখ, আমার যা মনে হয়েছে আমি তোকে তাই বললাম। এখন বিলিভ করা আর না করা তোর ব্যাপার। তবে আমার অভিজ্ঞতা বলছে স্যারের ব্যবহার স্বাভাবিক নয়। আমি এখন এসব বিষয়ে ভাবতে পারছি না। আমার মাথাটা একদম জ্যাম হয়ে আছে। আমি এখন বাসায় যাব। মায়া অস্থির হয়ে অফিস থেকে বেরিয়ে বাসায় চলে যায়। এদিকে আহির নিজের কেবিনে একা বসে ভাবতে থাকে। সে মনে মনে বলে, না, আর এভাবে চলা যাবে না। মায়াকে সরাসরি বলতে হবে যে আমি ওকে ভালোবাসি, না হলে অনেক দেরি হয়ে যাবে। আহির কেবিন থেকে বেরিয়ে মায়ের ডেস্কে যায়, কিন্তু সেখানে মায়াকে না দেখে পুরো অফিস খুঁজতে থাকে। কোথাও না পেয়ে অবশেষে মিমের কাছে যায়। মিম, মায়াকে দেখেছো কোথাও? স্যার, ও তো একটু আগেই অফিস থেকে বেরিয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি কাজে যাও। আহির মনে মনে ভাবে, ম্যাডাম বোধহয় খুব রাগ করেছেন। তবে ব্যাপার না, কালকে ওর সব রাগ আমি ঠিক করে দিব। আহির নিজেই কিছু জরুরি কাজ শেষ করে বাসায় ফিরে যায়। বাসায় ফেরার পর মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়, তারপর ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করতে বসে। কিন্তু কিছুতেই কাজে মন বসছে না, শুধু মায়ের কথা মনে পড়ছে। ও সেই ফসিল স্বভাব, ওর বকবক, ওর অদ্ভুত সব যুক্তি, সব যেন একটু বেশিই মনে পড়ছে। ওর মন চাইছে শুধু মায়াকে দেখতে। কেউ হয়তো এটাকে পাগলামো বলবে, কিন্তু আহিরের কাছে এটা পাগলামোর চেয়েও বেশি কিছু। এখন একটা মুহূর্ত সে মায়াকে ছাড়া কল্পনা করতে পারে না। সে মায়ের জন্য পুরোপুরি পাগল হয়ে গেছে। মায়ের কথা ভাবতে গিয়ে আহিরের মনটা আপনা আপনি ভালো হয়ে যায়। সে নিজেকে বলে, না, আর দেরি করা চলবে না। কালকে আমি মায়াকে আমার মনের কথাগুলো বলে দিব। এসব ভাবতে ভাবতে মা ডাকে ডিনার করার জন্য। অন্যদিকে মায়া বাসায় বসে ভাবছে, স্যার কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি মিম শুধু শুধুই কথাটা বললো? উফ, আমি ওই মানুষের কথা কেন ভাবছি? আজ তো একটা লুচ্চা। মায়া আহিরের কথা ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা আহির খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। আজ সে মায়াকে ভালোবাসার কথা বলবে, তাই সে বেশ উত্তেজিত। আহিরের মা তাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে, কী রে আহির, কী নিয়ে এত ভাবছিস? তোর চেহারাটা আজ খুব চিন্তিত লাগছে। আম্মু, একটা কথা বলবো তোমাকে? এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? বল, কি হয়েছে? না, মানে আমি ভাবছিলাম আজ মায়াকে প্রপোজ করব, কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না। এতে এত ভাবার কি আছে? যা বলার সরাসরি বলে দে। মনের কথা সরাসরি বলাই ভালো। ওকে আম্মু, বাই। আহির অফিসে চলে যায়। গিয়ে দেখে মায়া এখনও আসেনি। সে মিমকে ডেকে সব বুঝিয়ে দেয় যে কি করতে হবে। মিম আহিরের কথা মতো সব কাজ গুছিয়ে রাখে। কিছুক্ষণ পরে মায়া অফিসে ঢোকে এবং ঢোকার সময় কে যেন বিড়বিড় করছে। মিম ওর কাছে যায় কি বলছে শোনার জন্য। এবার রান্না করার জন্য আজ আমার অফিসে লেট হলো। আফ্রিকান নাইজেরিয়ান লুচ্চা কথাকার। ওই সকাল সকাল কার পিছে লেগেছিস? কার আবার? ওই লুচ্চা স্যারের পিছে। হয়েছে, আর কিছু বলতে হবে না। স্যার তোকে খোঁজেন। যাচ্ছি। মায়া নিজের ডেস্কে চলে যায়। এদিকে আহির কেবিনে মায়ের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ দরজা ঠেলে কেউ একজন ভিতরে ঢোকে। আহির বেশি দেরি না করে চোখ বন্ধ রেখে আবেগের সাথে বলে ওঠে, ভালোবাসার কথা কিভাবে বলতে হয় সেটা আমার জানা নেই। শুধু এইটা জানি যে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা কাকে বলে এটাও আমার জানা নেই। তবে এটা জানি, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আমি জানি না শুধু 3টা শব্দে ভালোবাসার কথা বলা যায় কিনা, তবুও তোমায় বলতে চাই, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, উইল ইউ বি মাইন। আহির মেয়েটির কণ্ঠ শুনে চমকে যায়। সে চোখ মেলে তাকায়, দেখে তার সামনে মায়া নয়, নাদিয়া দাঁড়িয়ে আছে। নাদিয়া হলো আহিরের বাবার বন্ধুর মেয়ে, যে আহিরের সম্পত্তির উপর নজর দিয়ে আছে। আহির দরজার দিকে তাকিয়ে দেখে সেখানে মায়া দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে পানি পড়ছে। মায়া আহিরকে দেখা মাত্রই সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়।
মায়া নিজের ডেস্কে এসে কান্নায় ভেঙে পড়ে। সে ভাবতে থাকে আহির কিভাবে পারল ওর সাথে এমন করতে, অন্য কাউকে ভালোবেসেও কেন ওর সাথে এমন নাটক করলো। মায়া কিছুতেই নিজের কান্না থামাতে পারছে না। মিম মায়ের কাছে আসে এবং ওর মাথায় হাত বুলিয়ে বলে, ওই মায়া, কান্না করছিস তুই কেন? হ্যাঁ, তুই জানিস না তোর কান্না আমার ভালো লাগে না? মায়া মিমের কথা শুনে ওর দিকে একবার তাকায়, তারপর জড়িয়ে ধরে কান্না শুরু করে। উনি কেন আমার সাথে এমন করলেন? আমি কি দোষ করেছিলাম? আমাকে ভালো করে বল তো কি হয়েছে, আর কে তোর সাথে এমন ব্যবহার কেমন ব্যবহার করেছে? মায়া কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মিমকে খুলে বলে। মিম সব শুনে মায়ের মুখটা দুহাত দিয়ে উঁচিয়ে ধরে বলে, আমার দিকে তাকা আর আমার কথার উত্তর দে। সত্যি করে বল তো, তুই কি স্যারকে ভালোবাসিস? মিমের করা প্রশ্নে মায়া প্রথমে কিছু বলে না। মিম আবার জিজ্ঞেস করে, কি হলো, বলিস না কেন? স্যারকে ভালোবাসিস? আমি জানি না, কিন্তু অন্য কোনো মেয়ের সাথে ওনাকে সহ্য করতে পারছি না। এটা কিসের কষ্ট আমি বুঝতেও পারছি না মিম। আমার বুকের ভিতরে যেন কেউ খাঁচি দিয়ে ছিঁড়ে ফেলছে। ওই মানুষটার পাশে অন্য কাউকে দেখাটা আমার জন্য অসহ্য। আরে পাগলি, এটাই তো আসল ভালোবাসা। এই যে তুই কষ্ট পাচ্ছিস এত, এই যে অন্য মেয়েকে তার পাশে দেখে তোর পৃথিবীটা ভেঙে পড়ার উপক্রম হচ্ছে, এসবই প্রমাণ করে তুই ওকে গভীরভাবে ভালোবেসে ফেলেছিস। তুই এখন বাসায় যা, আমি দেখছি বিষয়টাকে কিভাবে সামলানো যায়। মিম এক প্রকার জোর করে মায়াকে স্কুটিতে তুলে নিয়ে বাসায় পাঠিয়ে দেয়। মিম জানে আহির আর মায়ের মাঝখানে কোনো একটা বড় ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ আহির তাকে আগের দিনই বলেছিল সে মায়াকে ভালোবাসে এবং মায়ের পছন্দ অপছন্দ নিয়ে তার মধ্যে অদম্য কৌতূহল ছিল। মিম নিশ্চিত যে নাদিয়া ইচ্ছাকৃতভাবেই এই পরিস্থিতির সৃষ্টি করেছে। অন্যদিকে আহিরের মনে তখন হাজারটা ঝড়ের দাপট। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না তার সাথে কি ঘটছে। সে যে জায়গায় মায়াকে আশা করেছিল সেখানে নাদিয়া কোথা থেকে উদয় হলো। আহির কিছু বুঝে ওঠার আগেই নাদিয়া এসে আহিরকে জাপটে ধরে। আই লাভ ইউ বেবি। তোমাকে সেই কতদিন ধরে কথাটি বলতে চাইছিলাম, আজ তুমি রাজি হলে। আই এম সো হ্যাপি বেবি, লেটস এনজয়। নাদিয়া আহিরের ঠোঁটের দিকে ঝুঁকে পড়ে। আহির অনেকক্ষণ ধরে নাদিয়াকে সরানোর চেষ্টা করে, কিন্তু নাদিয়া তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রাখে। শেষমেশ কোনো উপায় না পেয়ে আহির নাদিয়ার গালে একটা সজোরে চড় বসিয়ে দেয়। হাউ ডিয়ার ইউ টু মাচ মি। আর একটা কথা মনে রেখো, আমি কখন তোমায় ভালোবাসি বললাম? আমার গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয় তোমার? কিছু মুহূর্ত আগেই তো বললে আই লাভ ইউ। তুমি কি এখন ভান করছো? আমি তোমাকে ভালোবাসবো? ইটস সো ফানি। তুমি কল্পনাও করতে পারছো না আমি কতটা বিরক্ত হচ্ছি তোমার এই নোংরা নাটক দেখে। হোয়াট দ্য হেল? তাহলে তুমি কাকে বলেছো? সেটা তোমার জন্য না, সেটা ছিল মায়ার জন্য। আর তোমার এই জঘন্য কাহিনীর কারণে মায়া আমাকে ভুল বুঝে চলে গেল। এখন আমার সামনে থেকে সরো, তোমার মুখটা আমি আর দেখতে চাই না। আহির নাদিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নাদিয়া নিচে পড়ে যায়, কিন্তু তার চোখে তখনও রাগ। সে বলে, মায়া, এই মায়ার জন্য তুমি আমার গায়ে হাত তুলে? এই অপমান আমি সইব না, এর বদলা আমি নেবই, এনি কস্ট। নাও ওয়েট অ্যান্ড সি মায়া, তোমাকে আমি কত তাড়াতাড়ি তোমার জীবন থেকে মুছে ফেলি। আহির কেবিন থেকে বের হয়ে দৌড়ে মায়ের ডেস্কে যায়, কিন্তু সেখানে মায়াকে না পেয়ে মিমের কাছে ছুটে যায়। মিম, তুমি কি মায়াকে দেখেছো? ও কোথায়? স্যার, ওকে তো কিছুক্ষণ আগেই দেখলাম। ও তো খুব মন খারাপ করেছিল। ও কোথায় গেল? আমাকে তো ওকে পেতেই হবে। স্যার, আপনার রুম থেকে এসে ও প্রচুর কান্না করছিল। আমি ওকে অনেক বুঝিয়ে বাসায় পাঠিয়েছি। স্যার, একটা কথা আপনাকে বলার ছিল। বলো, আমি সব কিছু শোনার জন্য প্রস্তুত। আপনাকে মায়া অনেক বেশি ভালোবাসে, তাই অন্য কোনো মেয়ের সাথে আপনাকে সহ্য করতে পারছিল না। ও যখন আপনার রুম থেকে বেরিয়ে এলো, ওর চোখের জল দেখে আমার নিজেরই কষ্ট হচ্ছিল, তাই বাধ্য হয়ে ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি। ধন্যবাদ মিম। তুমি কি মায়ের বাসার ঠিকানাটা দিতে পারবে? আমার খুব প্রয়োজন। কেন পারবো না, কিন্তু স্যার, মায়ের বাসার ঠিকানা নিয়ে আপনি কি করবেন? ও তো এখন খুব রাগে আর অভিমানে আছে। ওর বাসায় যাব, আমি ওকে সব বুঝিয়ে বলবো। ভুল বোঝাবুঝি আমাদের মাঝে আর থাকতে পারে না।
আহির মিমের কাছ থেকে ঠিকানাটা নিয়ে অফিসের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় এসে ভাবতে থাকে মায়া তাকে ভালোবাসে। এই খবরটা তার বুকের ভিতর যেন নতুন একটা বসন্তের হাওয়া নিয়ে আসে। অন্যদিকে বাসায় ফিরে মায়ের এই অস্বাভাবিক আচরণ দেখে তার মা মিতা বেগম খুব অবাক হয়ে যান, কারণ মায়া সাধারণত অফিস থেকে ফিরে এত অস্থির বা বিচলিত থাকে না। কি ব্যাপার মা, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? শরীরটা কি খারাপ? এমনিতেই ভালো লাগছিল না, তাই চলে এলাম মা। তোর শরীর ঠিক আছে তো মা? তুই কি খুব অসুস্থ? মা আমি ঠিক আছি, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। আমি এখন কারোর সাথে কথা বলতে চাই না। মায়া ওর ঘরে দরজা লাগিয়ে দেয়। খাটে শুয়ে বালিশে মুখ গুজে সে কান্নায় ভেঙে পড়ে। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে আহির এমনটা করতে পারে। তার মনে হচ্ছে আহির তার আবেগের সাথে খেলা করেছে। তখনই মায়ের বাসার কলিং বেলটা বেজে ওঠে। মিতা বেগম গিয়ে দরজা খুলে অবাক হয়ে যান। সামনে আহির দাঁড়িয়ে আছে। কে তুমি বাবা? তোমাকে তো চিনতে পারছি না। আমি আপনার জামাই, মানে আমি মায়ের বস। মায়া কি বাসায় আছে? ও, আপনি মায়ার বস? আসুন, ভেতরে আসুন, আমি মায়াকে ডাকছি। না আন্টি, তার দরকার নেই। মায়ের রুম কোনটা শুধু বলে দিন। আমি আপনার ছেলের বয়সী, আমাকে তুমি করেই বলবেন। ঠিক আছে বাবা, ওই যে ওইটা মায়ার রুম। আহির মিতা বেগমকে ধন্যবাদ দিয়ে মায়ের রুমের দিকে এগিয়ে যায়। সে দরজায় নক করে, কিন্তু মায়া দরজা খোলে না। আহির কয়েকবার নক করার পর মায়া দরজাটা আধা খোলা করে। আহিরকে দেখে মায়ের চোখ দিয়ে আবার পানি ঝরতে শুরু করে। কি ব্যাপার স্যার, আপনি এখানে কি করছেন? এখানে তো আপনার প্রেমিকা নেই। কেন, আমি কি আসতে পারি না? আমি কি তোমার বস হিসেবে আসতে পারি না? কেন পারবেন না? কিন্তু যদি আপনার গার্লফ্রেন্ড জানতে পারে আপনি এখানে এসেছেন, তাহলে সে রাগ করবে না? না, সে রাগ করবে না, কারণ আমি আমার আসল গার্লফ্রেন্ডের বাড়িতেই এসেছি। মানে কি? কে আপনার গার্লফ্রেন্ড? কেন, তুমি? আমি? আমি কোনো লুচ্চা অ্যানাকোন্ডা বা আফ্রিকান নাইজেরিয়ানের কেউ না। ও, তাই নাকি? বলেই আহির মায়াকে একটা হ্যাঁচকা টান দেয়। মায়া নিজের নিয়ন্ত্রণ হারিয়ে আহিরের বুকের উপর গিয়ে পড়ে। মায়া আহিরের বুকে এলো পাতারি কিল আর ঘুষি মারতে থাকে। আহির শক্ত করে জড়িয়ে ধরে রাখে। মায়া মারতে মারতে এক সময় ক্লান্ত হয়ে থেমে যায়। আহির তার মুখটা উপরে তুলে ধরে। হয় পাগলি, কান্না করছো কেন? আমার কষ্ট হয় না? আমি কান্না করলে কার কি? আপনি জানেন এখান থেকে। আমার সব। এবার বলো, কান্না কেন করছিলে? আজ যখন আপনাকে অন্য মেয়েকে প্রপোজ করতে দেখেছিলাম, তখন আমার মনে হয়েছিল আমি আপনাকে চিরতরে হারিয়ে ফেলেছি। আমি আর সহ্য করতে পারছিলাম না। মায়া আবারও কান্না শুরু করে। আহির তাকে নিজের বুকে আগলে নেয়। আরে, তোমাকে আমার কেবিনে ঢুকতে দেখে কথাটা পেছন থেকে বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম নাদিয়া আসবে? সে ভাবতে সে ভেবেছে তাকে আমি প্রপোজ করেছি। সত্যি বলছেন? আমার অনেক কষ্ট হয়েছিল। আপনার আপনার হয়নি? হয়েছে। এখন আর কান্না করতে হবে না, বেশি কাঁদলে একদম পেতনির মতো লাগে। কি? আমি পেতনি? তবে শুধু আমার পেতনি। মায়া আহিরকে জড়িয়ে ধরে। আহির মায়াকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। বাবু, এখন আমায় যেতে হবে। আমি কাল আবার আসবো, ঠিক আছে? না গেলে কি হয় না? এত মিটিং কেন তোমাকে সব সময় অ্যাটেন্ড করতে হবে? আমার একদম ভালো লাগছে না। না বাবু, একটা খুব জরুরি মিটিং আছে। এটা ছাড়া কোম্পানির প্রজেক্ট একদম আটকে যাবে। আমার একটু যেতেই হচ্ছে। ওকে, তাহলে যাও, কিন্তু বেশিক্ষণ দেরি করবে না, জানো? আহির মায়ের কপালে একটা ভালোবাসার পরশ বসিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। আহির আর মায়ের জীবনটা বেশ সুন্দর এবং শান্তিময় গতিতেই চলছিল, কিন্তু নিয়তির খেলা বোঝা বড়ই তাই। একদিন মায়ের কাছে একটা পার্সেল আসে, যা নিমেষের মধ্যেই সব কিছু ওলটপালট করে দেয়। মায়া প্রতিদিনের মতো নিজের কাজে ব্যস্ত ছিল। তখনই অফিসের পিয়ন এসে তাকে একটা পার্সেল দিয়ে যায়। কে বা কারা এটা পাঠিয়েছে পিয়নটা বলতে পারে না। মায়া কৌতূহলবশত পার্সেলটি হাতে নেয়। তার মনে কোনো সন্দেহ ছিল না, তাই সে খুব স্বাভাবিকভাবেই সেটি খুলে ফেলে। ভিতর থেকে একটা খাম বের হয়। খামটা খুলতেই মায়া চোখের সামনে যা ভেসে ওঠে তাতে তার কলিজা শুকিয়ে যায়।
খামের ভিতর আহির আর নাদিয়ার অনেকগুলো ছবি। ছবিগুলো অসম্ভব ঘনিষ্ঠ মুহূর্তের, দেখে মনে হচ্ছে তারা বেশ অন্তরঙ্গ অবস্থায় আছে। ছবির সাথে একটা চিরকুট, একটা ফোন নাম্বারও দেওয়া আছে। মায়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার চারপাশের পৃথিবীটা যেন হঠাৎই ঘুরপাক খেতে শুরু করে। তখনই তার ফোনে একটা কল আসে। মায়া কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি নাদিয়া বলছি। আপনি আমাকে কেন ফোন করেছেন? আমার সাথে আপনার তো কোনো কথা থাকার কথা না। তোমার সাথে আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার আছে, তুমি কি তা শুনতে চাও? আমি আপনার কোনো কথা শুনতেই ইচ্ছুক না। আপনি ফোন রাখুন, আমি এখন খুব ব্যস্ত। প্লিজ মায়া, ফোনটা রেখো না। আমি চাই না যে আমার সাথে যা হয়েছে তোমার সাথেও সেই একই পরিণতি হোক। আমি তোমার ভালোর জন্যই বলছি। কি এমন বিষয় সেটা বলবেন প্লিজ। কি বলতে চান আপনি? বলবো, কিন্তু তার আগে আমাকে ওয়াদা করতে হবে যে এই কথোপকথনের কথা তুমি আহিরকে কখনো বলবে না। যদি আহির জানতে পারে যে আমি তোমাকে এসব বলেছি, তবে সে আমাকে খুন করবে। সে খুব ভয়ঙ্কর মানুষ। ওকে, আমি কাউকে কিছু বলবো না। এবার বলুন কি হয়েছে। আমি মা হতে চলেছি, আর এই বাচ্চার বাবা হলো আহির। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি তোমাকে আমাদের সম্পর্কের গভীরতা বোঝানোর জন্য কিছু ছবি পাঠিয়েছি। সেদিন আমি আহিরকে এই কথাটি জানাতেই তার অফিসে গিয়েছিলাম, কিন্তু সেই বাচ্চা মানতে অস্বীকার করে। সে এখন শুধুই তোমার পেছনে ছুটছে। কি বলছেন আপনি? আপনার মাথা কি ঠিক আছে? আহির এমনটা করতেই পারে না। আমি জানি তোমার বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু আমি কি করব বলো? সে এখন আমাকে ধোঁকা দিচ্ছে। আহির মোটেও সেরকম নয় যেমনটা তুমি তাকে দেখছো। সে খুব ধূর্ত এবং প্রতারক। মায়া আর কিছু শুনতে পারে না। নাদিয়ার কথাগুলো শেলের মতো তার বুকে বিঁধছে। সে ফোনটা রেখে দেয়। আহির কি সত্যিই তাকে ধোঁকা দিয়েছে? ছবিগুলো তো মিথ্যা নয়। মায়া চুপচাপ বসে চোখে জল ফেলে। তখনই পিয়ন এসে খবর দেয় যে আহির তাকে কেবিনে ডেকেছে। মায়া নিজেকে কোনো মতে সামলে নিয়ে আহিরের কেবিনে প্রবেশ করে। জানো, তুমি জানো না, তোমায় না দেখে আমি থাকতে পারি না। তবে কেন সবসময় দূরে দূরে থাকো? আমার সাথে এমনটা করো না। আহির মায়াকে নিজের কোলের উপর বসিয়ে নেয়। মায়ের এখন আহিরের স্পর্শে শিউরে ওঠার বদলে প্রচণ্ড ঘৃণা জন্মায়। আহির মায়ের ঘাড় থেকে চুল সরিয়ে সেখানে একটা কিস করে। এরপর মায়াকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে তার ঠোঁটের দিকে এগিয়ে যায়। আহির যেই মায়াকে কিস করতে যাবে, মায়া আহিরের গালে সজোরে একটা চর বসিয়ে দেয়। তোর যদি আমার শরীরের উপরেই এত লোভ থাকে তবে আগেই বলতি। এত ভালোবাসার নাটক করার কি দরকার ছিল? তুই তো কেবল আমার শরীরটাই ভোগ করতে চাস। নে, এবার শুরু কর। এই বলে মায়া রাগের মাথায় তার 3 পিসের বাটনগুলো খুলতে শুরু করে। সে উন্মাতের মতো নিজের পোশাকের দিকে হাত বাড়ায়। মায়ের এই রূপ দেখে আহির হতভম্ব হয়ে যায়। আহিরের মাথা রাগে ও দুঃখে গরম হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না মায়া তাকে এতটা নীচ ভাবতে পারে। তুই কি পাগল হয়ে গেছিস মায়া? তুই এসব কি আজে বাজে কথা বলছিস? আমি তোকে ভালোবাসি, তোর শরীরকে নয়। তোর কি মনে হয় আমি এত নিচে নামতে পারি? ও রিয়েলি? সত্যি সত্যি কি তাই আহির? তুই কি আমাকে বিশ্বাস করানোর পান করছিস? মানে তুই কি আমাকে বিশ্বাস করিস না? বিশ্বাস? আপনাকে বিশ্বাস করা মানে নিজের কবর নিজেই খোঁড়া। যে লোক অন্য একটা মেয়ের জীবন নিয়ে খেলতে পারে, যে লোক একজন গর্ভবতী মেয়েকে একা ছেড়ে দিতে পারে, তাকে বিশ্বাস করব আমি? তুই কী সব বলছিস? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুই কি ঠিক আছিস? না, আমি ঠিক আছে। আর কাল যেই তুমি আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে কি? নাকি নাদিয়ার মতো তুমি এভাবে ধোঁকা দিবে আমাকে? নাদিয়া? নাদিয়া আসলো কোথা থেকে? আর মায়া, প্লিজ বিলিভ করো, আমি তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে নয়। আমি জীবনে এমন কাজ করব না যা তোমায় কষ্ট দেয়। ও তাই নাকি? তাহলে এগুলো কি মিস্টার আহির? মায়া ছবিগুলো আহিরের দিকে ছুঁড়ে মারে। আহির ছবিগুলোর দিকে তাকিয়ে পাথরের মতো স্থির হয়ে যায়। ছবিগুলোতে আহিরের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু সে জানে সে নাদিয়ার সাথে কোনো ছবি তোলেনি। বিলিভ করো মায়া, এই ছবিগুলোতে আমি নেই। এই ছবিগুলো সব ফেক, কেউ হয়তো এডিট করেছে। আমি নাদিয়াকে ভালোবাসি না। ও তাই নাকি? এখন তো বলবি যে নাদিয়ার পেটে যে বাচ্চাটা আছে সেটাও তোর না? নাকি নাকি সেটাও কোনো একটা
ইডিয়েট বাচ্চা। বাচ্চা মানে কিসের বাচ্চার কথা বলছিস তুই? আর নাদিয়ার পেটে আমার বাচ্চা আসবে কিভাবে? আমি তো ওর ধারের কাছেও যাইনি। মায়া, তুই কি বুঝতে পারছিস না কেউ আমাদের মাঝে বিচ্ছেদ করানোর জন্য এই ষড়যন্ত্র করছে? হ্যাঁ বাচ্চা, আপনার আর নাদিয়ার নাজায়েজ বাচ্চা। আপনাদের করা পাপের ফসল মিস্টার আহির। আপনার মতো একটা লোকের থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? মায়ের বলা প্রতিটা কথা আহিরের কানে তীরের মতো বিঁধছিল। তার শরীরের ভিতরটা আগ্নেয়গিরির মতো ফুটছে। আহির রাগের মাথায় টেবিলের উপর একটা সজোরে ঘুষি মারে। টেবিলটি কাঁচের হয় মুহূর্তের মধ্যেই চুরমার হয়ে যায়। আহিরের হাত থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়, কিন্তু নিজের হাত থেকে এভাবে রক্ত ঝরতে দেখেও মায়া কোনো প্রতিক্রিয়া দেখায় না। মায়ের চোখে মুখে কোনো অনুশোচনা বা ভয়ের চিহ্ন নেই। মায়ের এই নির্মমতা আহিরকে আরও বেশি কষ্ট দেয়, কারণ অন্য কোনো সময় আহিরের হাতে একটা ছোট সুই ফুটলেও মায়া সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়ত। ওকে, তুমি যদি তাই মনে করে থাকো তবে তাই হবে। আমি নাদিয়াকে বিয়ে করব, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। তোমার মতো অবিশ্বাসী মেয়ের সাথে আর একটা মুহূর্ত থাকা আমার পক্ষে অসম্ভব, কারণ তুমি আমাকে ভালোবেসেছো অথচ বিশ্বাস করছো অন্য কাউকে। আরেকটা কথা, চাকরির সাথে পার্সোনাল কোনো সম্পর্ক নেই। তুমি ইচ্ছে হলে চাকরি করতে পারো, কোনো সমস্যা নেই। আহির কথাটা বলেই দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। আহিরের মুখে বিয়ের কথা শুনে মায়ের বুকটা ফেটে যায়। কষ্ট হবেই না কেন? নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটিকে অন্য কারো হয়ে যেতে দেখার চেয়ে যন্ত্রণাদায়ক আর কিছুই হতে পারে না। তবুও মায়া নিজেকে শক্ত করে ধরে রাখে। আহির অফিস থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসে। তার মাথায় ঘুরছে কিভাবে সে মায়ের ভুল বোঝাবুঝি শুধরাবে। মায়ার বাসায় ফিরেই আহির নিজের রুমে ঢুকে দরজা আটকে দেয়। অন্যান্য দিন বাসায় ফিরেই সে মায়ের সাথে দেখা করে, কিন্তু আজ তার সারা শরীর অবশ হয়ে আছে। রেহেনা বেগম ছেলের ঘরে দরজায় টোকা দিয়ে কোনো সাড়া না পেয়ে ভিতরে প্রবেশ করেন। ঘরে ঢুকেই তিনি শকড হয়ে যান। পুরো মেঝেতে রক্তের দাগ, আর আহিরের হাত থেকে তখনও টপ টপ করে রক্ত ঝরছে। তিনি ভয় পেয়ে আহিরের কাছে ছুটে যান। আহির, বাবা কি হয়েছে তোর? এসব কি করেছিস? আহির চুপ করে থাকে, তার কথা বলার মতো শক্তি নেই। বল বাবা, কি হয়েছে? এভাবে নিজেকে শেষ করছিস কেন? নিজের মাকে বলবি না? আহির মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সব শেষ আম্মু, সব কিছু শেষ হয়ে গেছে। মায়া আমাকে ভুল বুঝে দূরে চলে গেছে। ওর কাছে আমি এখন সবচেয়ে বড় অপরাধী। আগে শান্ত হও, বল তো ঠিক কি হয়েছে? তুই এমনটা করছিস কেন? আহির আজ ঘটে যাওয়া সকল ঘটনা মাকে খুলে বলে। রেহেনা বেগম সব শুনে দীর্ঘশ্বাস ফেলেন। মায়া হয়তো তোকে না বুঝে এমন কাজ করেছে, তাই বলে তুই কি একই কাজ করবি? প্রতিশোধ নিতে গিয়ে তুই নিজের জীবন নষ্ট করবি? না আম্মু, মায়া যখন এটাই চায় তবে তাই হবে। আমি নাদিয়াকে বিয়ে করব, আর সেটা দুদিনের মধ্যেই। আজ রাতেই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট যেন হয়ে যায়। আমি আর কোনো দেরি করতে চাই না। কিন্তু বাবা, এটা কি ঠিক করছিস? আবেগ আর রাগ দিয়ে নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয়। কোনো কিন্তু নয় আম্মু, আমি যা বলেছি সেটাই ফাইনাল। আর জীবন এখন অর্থহীন, তাই এসব আনুষ্ঠানিকতা দিয়ে আর আমার কিছু যায় আসে না। ওকে, আমি দেখছি কি করা যায়। রেহেনা বেগম আহিরের হাতের ড্রেসিং করে দিয়ে নিচে চলে যান। আহির ক্লান্তিতে বিছানায় গা এলিয়ে দেয়। ঘুম থেকে যখন তার ঘুম ভাঙে তখন রাত 10:30 বাজে। সে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই তার ছোট বোন তারিন রুমে প্রবেশ করে। ভাইয়া, আব্বু তোকে নিচে ডাকছে, জলদি চল, সবাই বসে আছে। তুই যা, আমি আসছি। আহির পোশাক বদলে নিচে চলে যায়। ডাইনিং টেবিলে আব্বু নাহিদ চৌধুরী গম্ভীর মুখে বসে আছেন। তাহির, তোর আম্মু যা বললো তা কি সব সত্যি? তুই কি সত্যি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিস? জি আব্বু, একদম সত্যি। হঠাৎ এমন ডিসিশন নেওয়ার কারণটা জানতে পারি? তুই তো মায়াকে ভালোবাসতি, তবে আজ এই পরিবর্তন কেন? অবশ্যই, তবে সেসব কথা আম্মুর কাছ থেকেই জেনে নিও। এই মুহূর্তে এসব নিয়ে কথা বলতে আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ঠিক আছে, তুই যদি বলতে না চাস তবে থাক, তোমার আম্মুর কাছ থেকেই সবটা শুনে নেব। তা এখন বল, তুই কি চাস? বিয়েটা কবে হলে তোর ভালো লাগে? আমি চাই বিয়েটা যত দ্রুত সম্ভব হোক।
ইনফ্যাক্ট কাল কিংবা পরশু হলেও আরও ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, এই সপ্তাহের মধ্যে তোর বিয়ে সম্পন্ন হবে। আমি কার্ডের অর্ডার দিয়ে দিয়েছি, কাল সকালে সব চলে আসবে। তুই একটা কাজ কর, অফিসের সবাইকে তুই নিজে ইনভাইট কর। ঠিক আছে আব্বু। আহির রুমে চলে আসে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তার মনে শুধু মায়ার স্মৃতি। মায়া হয়তো এখন কাঁদছে কিংবা অন্য কিছু ভাবছে। সে বারান্দায় গিয়ে রকিং চেয়ারে বসে। মায়ের কথা ভাবতে ভাবতেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কোনো মতে রাতটা পার হয়। পরদিন সকালে আহির অফিসে চলে যায়। এক রাতে চোখের নিচে কালশিটে পড়া, সারা রাত ঘুমোতে পারেনি সে। অফিসে গিয়ে সবাইকে সে তার বিয়ের কার্ড বিতরণ করে। মায়া এখনও আসেনি, তাই কার্ডটা সে আলাদা করে রাখে এবং মিমকে বলে দেয় মায়া এলে যেন তাকে কার্ডটা দেয়। আহির যখন মিমকে এই কথাগুলো বলছিল তখন মিমের চোখের কোণে পানি ছিল। সে আহিরের চোখের দিকে তাকাতে পারছে না। আহির নিজের কেবিনে ফিরে আসে। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ে। কে এসেছে দেখার জন্য আহির পিছনে তাকায়। সামনে মায়া দাঁড়িয়ে আছে। ওর চোখের নিচে স্পষ্ট কালো দাগ। দেখে মনে হচ্ছে সারা রাতও ঘুমোতে পারেনি। মায়াকে এ অবস্থায় দেখে আহিরের বুকের ভিতরটা হু হু করে কেঁদে ওঠে। স্যার আমায় ডেকেছিলেন? কেন ডেকেছিলেন? আর এই কার্ডটা নিন। কি এটা স্যার? মায়া আহিরের হাত থেকে কার্ডটা নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু কার্ডের উপর লেখা নামগুলো পড়ার সাথে সাথেই মায়ের শরীর কাঁপতে শুরু করে। মায়ের হাত থেকে কার্ডটা পড়ে যায়। খুশি এবার তুমি? এটাই তো চেয়েছিলে তো। কার্ড দেখে তোমার নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে, তাই না? তবে শোনো, তোমাকে আজ একটা কথা বলি, যা আগে কখনো বলার প্রয়োজন মনে করিনি। নাদিয়া আমার বাবার বন্ধুর মেয়ে। সে শুধু আমার বাবার সম্পর্কের খাতিরেই আমাদের বাড়িতে যাতায়াত করে। আর সে আমাকে বিয়ে করতে চায় কারণ সে প্রচণ্ড লোভী। সে আমার চেয়ে আমার সম্পত্তির প্রতি বেশি আসক্ত। সে আজ এমন করেছে তা কিন্তু নয়। ছোটবেলা থেকে সে সুযোগ বুঝে মানুষকে ব্ল্যাকমেল করে নিজের স্বার্থ হাসিল করে। আর তুমি কি না, তুমি তার সাজানো ছবি আর মিথ্যে কথার উপর ভিত্তি করে আমাকে অবিশ্বাস করলে? ছি মায়া, ছি। আমার নিজের প্রতি লজ্জা হচ্ছে যে আমি এমন কাউকে ভালোবাসলাম যে কিনা আমাকে বিন্দু মাত্র বিশ্বাস করে না। যাই হোক, নাদিয়াকে পরশুই বিয়ে করছি। দাওয়াত রইল, অবশ্যই এসো। তোমার মতো অবিশ্বাসীদের বিয়েতে উপস্থিত থাকাটা দরকার। আহির আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে হনহনিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আহিরের কঠোর কথাবার্তা মায়ের বুকের ভিতর যেন তীরের মতো বিঁধতে থাকে। সে পুরো স্তব্ধ হয়ে যায়। কার্ডটা মেঝেতে পড়ে আছে আর মায়া সেখানে ফ্লোরে বসে পড়ে। তার গাল বেয়ে টুপ টুপ করে জল পড়তে থাকে। সে নিজের উপর নিজেই লজ্জিত। আহিরের গলার স্বর, তার চোখের ঘৃণা, সব কিছু মায়ের অসহ্য মনে হতে থাকে। মায়ের মনে হয় এই অফিসে আর এক মুহূর্ত থাকা মানেই নিজের অপমানের সীমা ছাড়িয়ে যাওয়া। সে কোনো মতে টলমল পায়ে অফিস থেকে বেরিয়ে আসে। তার চারপাশটা অন্ধকার মনে হচ্ছে। সে জানে না কোথায় যাবে, শুধু দৌড়ে চলে যায় শহরের ব্যস্ত সড়কের ধারের একটা নিরিবিলি পার্কে। পার্কের একটা বেঞ্চে বসে মায়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তার মাথার ভিতর শুধু আহিরের শেষ কথাগুলো ঘুরপাক খাচ্ছে। এমন সময় মায়ার নজর যায় পার্কের একটু দূরে একটা ঝোপের আড়ালে। সেখানে একটা কাপল বসে খুব ঘনিষ্ঠ অবস্থায় কথা বলছে। মায়ের লক্ষ্য করে মেয়েটা আর কেউ নয়, স্বয়ং নাদিয়া। মায়ের কৌতূহল আর রাগে শরীর কাঁপতে থাকে। সে খুব সাবধানে তাদের কাছাকাছি গিয়ে লুকিয়ে পড়ে এবং ঝোপের আড়াল থেকে নিজের ফোন বের করে বেশ কয়েকটা পিক তুলে নেয়। তারপর সে তাদের কথোপকথন শোনার জন্য কান খাড়া করে। শোন সাহেব, এভাবে আর দিনে দেখা করা যাবে না। আহির চৌধুরীর সাথে আমার বিয়ে তো পরশুই। এখন একটু সাবধানে থাকতে হবে। তাহলে বিয়ের পর কবে দেখা হবে জান? আমি তো আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। বিয়ের পরেই দেখা হবে, তবে খুব গোপনে। আহির চৌধুরীকে নিয়ে রাতে খেলবো আর তোমার সাথে দিনে। আহিরকে কষ্ট দেওয়া আর ওকে ঠকানোই তো আমার কাজ। বড়লোকের বউ হয়ে ওর সম্পদ ভোগ করবো আর তুমিই থাকবে আমার আসল প্রেমিক। তোমার বুদ্ধি অনেক। নাদিয়া আহিরকে তো তুমি পুরোপুরি হাতের মুঠোয় নিয়ে এসেছো। শুধু শুধু ওই মায়ার সাথে এমন গেমস খেললে।
বেচারি মায়া তো এখনো জানে না যে তার সাথে কি মারাত্মক খেলা হয়েছে। মায়া সবটা শুনে ফেলে। তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। সব ষড়যন্ত্র মায়া চোখের সামনে জলের মতো পরিষ্কার হয়ে যায়। নাদিয়া আহিরকে নয়, আহিরের টাকাকে ভালোবাসে। আর মায়ের জীবনটা সে ছাড়খাড় করে দিয়েছে কেবল আহিরকে পাওয়ার জন্য, জঘন্য জেদ থেকে। মায়ার রাগের সীমা ছাড়িয়ে যায়। সে বিদ্যুৎ গতিতে ঝোপের আড়ালে থেকে বেরিয়ে নাদিয়ার চুল মুঠো করে ধরে। তুই তো নিচে নামলি কি করে নাদিয়া? ছি, তুই মানুষটা কি শয়তান! নাদিয়া চমকে চিৎকার করে ওঠে। মায়া নাদিয়াকে টেনে এনে ফ্লোরে ঠেলে দিয়ে ঠাস ঠাস করে কয়েকটা চড় বসিয়ে দেয়। তোরা দুজনে মিলে একটা মেয়ের জীবন নিয়ে খেলেছিস। তুই আহিরকে বিয়ে করার স্বপ্ন দেখেছিস। তোর আসল চেহারাটা আহিরকে দেখাবো আজ। আমি তোর মতো চরিত্রহীন না যে গোপনে প্রেম করে আহিরের সাথে বিয়ে নাটক করব। তুই একটা প্রতারক। নাদিয়া এতটাই অপ্রস্তুত ছিল যে সে পাল্টা কিছু বলার সাহস পায় না। মায়া নাদিয়াকে লাথি মেরে সেখান থেকে দৌড়ে পার্কে বের হয়ে আসে। মায়া আর এক মুহূর্ত দেরি না করে সোজা অফিসে দৌড়ায়। তার বুক ধড়ফড় করছে। আহিরের কাছে গিয়ে তাকে সব সত্যিটা বলতে হবে। সে অফিসে ঢুকেই আহিরের কেবিনে ছুটে যায়। আহির তখন একটা ফাইলে মনোযোগী। মায়া হাঁপাতে হাঁপাতে বলে, আহির, আহির শুনুন, নাদিয়া আপনাকে ভালোবাসে না। সে সোহেল নামের একজনের সাথে গোপনে প্রেম করে। সব সত্যি আমি জেনে ফেলেছি। আমি সব রেকর্ড করেছি, ছবি তুলেছি। আহির মায়ের দিকে না তাকিয়ে বলে, তোমার নাটক আর কতদিন চলবে মায়া? এখনও কি আমার বিয়ের কার্ডের উপর সন্দেহ কাটেনি? তুমি এখানে এসে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না। নাদিয়াকে আর সে কাকে ভালোবাসে সেটা আমার ব্যক্তিগত বিষয়। তুমি চলে যাও এখান থেকে। না আহির, প্লিজ আমার কথাটা শুনুন। আমি মিথ্যা বলছি না। আমি ওকে নিজের চোখে দেখেছি। আপনি নাদিকে বিয়ে করবেন না। ও আপনার সর্বনাশ করবে। আহির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সে মায়ের দিকে এগিয়ে এসে খুব গম্ভীর গলায় বলে, অনেক হয়েছে মায়া, আমার আর শোনা সম্ভব না। আমি যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে নিয়েছি। পরশু আমি নাদিয়াকে বিয়ে করব, আর এটাই চূড়ান্ত। তুমি দয়া করে আমার পিছু ঘোরা বন্ধ করো এবং নিজের কাজে মন দাও। আহির মায়াকে ইগনোর করে দিয়ে নিজের কাজে ডুবে যায়। মায়া দাঁড়িয়ে থাকে। তাই চোখের পানি আবারও বাঁধ ভাঙে। মায়া আহিরের পিছু পিছু ঘোরে। তাকে বারবার বোঝাতে চায়, কিন্তু আহির যেন পাথরের মতো অচল হয়ে দাঁড়িয়ে আছে। আহিরের একটাই কথা, তার মন পরিবর্তিত হবে না। সে নাদিয়াকেই বিয়ে করবে। পরদিন সকালে মায়া খুব সাবধানে আহিরের জন্য এক মগ কফি বানিয়ে নিয়ে আসে। তার মনে আশা, আজকে কফিটা আহির পছন্দ করবে এবং হয়তো বরফ গলতে শুরু করবে। মায়া কাঁপা কাঁপা হাতে কফিটা আহিরের টেবিলের উপর রাখে। আহির তখন কোনো এক ফাইল নিয়ে খুব ব্যস্ত ছিল। সে মায়ের দিকে না তাকিয়ে কফিটা হাতে নেয় এবং এক চুমুক দেয়। কফিটা তার প্রত্যাশা মতো হয়নি, কিংবা আহিরের মনের রাগ তখন তুঙ্গে। আহির এক ঝটকায় কফির মগটা ফ্লোরে ছুঁড়ে মারে। ঝনঝন শব্দে কাঁচের মগটি ভেঙে চুরমার হয়ে যায় এবং গরম কফি চারিদিকে ছড়িয়ে পড়ে। মায়া ভয়ে শিউরে ওঠে। তাই চোখের কোণায় জল জমে যায়। তোমার কি একটু লজ্জা নেই মায়া? আমাকে যে বিশ্বাস করে না, যে আমার চরিত্রে কালিমা লেপন করতে দ্বিধা করে না, তার হাতের কফি আমি খাবো কেন? আমি তোমার মতো অবিশ্বাসীদের থেকে অনেক দূরে থাকতে চাই। আমার চোখের সামনে থেকেও তুমি দূর হও। আহির, আমি ভুল বুঝেছিলাম। নাদিয়ার সাজানো ষড়যন্ত্র আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে কতটা ভালোবাসি তা তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। তুমি যে শাস্তি আমাকে দাও না কেন, আমি মাথা পেতে নিব, কিন্তু আমাকে এভাবে ত্যাগ করো না। অনেক হয়েছে মায়া, আমি তোমাকে আমার সামনে দেখতে চাই না। দরকার ছাড়া আমার সাথে কোনো কথা বলবে না। তুমি এখন যাও। মায়া এরপর থেকে আহিরের প্রতি তার ভালোবাসার সমস্ত উজাড় করে দেয়। আহির অফিসে এলে সে নিজের হাতে লাঞ্চ বক্স সাজিয়ে নিয়ে আসে। আহিরের ডেস্কের ফাইলগুলো গুছিয়ে রাখে। আহিরের ছোটোখাটো প্রয়োজনের দিকে খেয়াল রাখে। আহির একবারের জন্য মায়ের দিকে তাকায় না। সে খাবারগুলো অবহেলায় পাশে সরিয়ে রাখে। মায়ের সমস্ত যত্ন যেন মরুভূমিতে জল দেওয়ার মতোই বৃথা হয়ে যায়। কয়েকদিন এভাবে চলার পর আহির চরম বিরক্ত হয়ে অফিস থেকে বেরিয়ে যায়। পরের দিন আহিরের বিয়ের দিন। সন্ধ্যাবেলা আহির অফিসে আসে না। মায়াকেও অফিসে দেখা যায় না। আহিরের বুকটা হু হু করে ওঠে।
মায়াকে না দেখে সে ভিতরে ভিতরে মরে যাচ্ছে। সে নিজেকেই প্রশ্ন করে, মায়া কি তবে পুরোপুরি তাকে ছেড়ে চলে গেল? আহির মিমের কাছে মায়ের কথা জিজ্ঞেস করতে গিয়েও নিজেকে আটকে নেয়। সে ভাবছে মায়া থাকুক যেখানে খুশি, তাতে তার আর কি আসে যায়। যদিও প্রতিটি সেকেন্ডে মায়ের কথা ভেবেই তার শ্বাস বন্ধ হয়ে আসছে। সন্ধ্যায় আহির বাড়ি ফিরে দেখে বাড়িতে বিয়ের সাজসজ্জা। কোনো বড় অনুষ্ঠান নেই, খুব ঘরোয়া পরিবেশে বিয়েটা আয়োজন করা হয়েছে। বসার ঘরে কাজী সাহেব বসে আছেন। আহিরের মা রেহেনা বেগম তাকে টেনে নিয়ে যান। রেহেনা, আহির যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়, তোর জন্য সব কাপড় রেডি করা আছে। আহির পাঞ্জাবি পরে নিচে নেমে আসে। সে নাদিয়ার দিকে তাকাতেও অনিচ্ছুক, তবে আজ সে অবাক হয়, কারণ নাদিয়াকে সে প্রথমবার এতটা ঢাকা পোশাকে দেখছে। বিয়ের মণ্ডপে বসার ঠিক আগ মুহূর্তে আহিরের বুকের ভিতরটা ধড়ফড় করে ওঠে। সে কি ঠিক কাজ করছে? মায়া কি তবে তাকে চিরতরে হারিয়ে ফেললো? আহির নিজেকে সামলে নিয়ে কাজী সাহেবের দিকে তাকায়। কাজী সাহেব, আমি কবুল বলে এখনই চলে যাচ্ছি। আমি সব মেনে নিচ্ছি এবং পেপারে সই করছি। আপনি কোণে থেকে সম্মতি নিয়ে বাকি কাজ সম্পন্ন করুন। আমার এখানে আর থাকার ইচ্ছে নেই। বাড়ির সবাই আহিরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তার জেদে অটল। সই পর্ব শেষ করে আহির এক মুহূর্ত দেরি না করে বাহিরে চলে আসে। কাজী সাহেব কনের সম্মতি নিয়ে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বিয়ে সম্পন্ন হয় আইনত তারা এখন স্বামী স্ত্রী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে বাসর ঘরে নিয়ে যাওয়া হয়েছে। মাঝরাত হয়। আহির সারা রাত বাহিরের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে অবশেষে ঘরে ফিরে। তার শরীরের চেয়ে মনের ক্ষত অনেক বেশি গভীর। সে তার নিজের ঘরের দরজার দিকে এগিয়ে যায়। আহির জানে ভিতরে সে বসে আছে। ভিতরে যে বসে আছে সে তার ভালোবাসা নয়, সে নাদিয়া। কিন্তু আহিরের মনের ভিতর তখনও মায়ার ছবি। আহির বাসর ঘরের দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করে। ঘরের মৃদু আলোকছটায় বিছানার উপর বসা কনের অবয়বটি স্পষ্ট দেখা যাচ্ছে। নাদিয়ার সাথে বিয়েটা সে পরিস্থিতির চাপে মেনে নিয়েছিল ঠিকই, কিন্তু মনের ভিতর তখনও এক অসহ্য শূন্যতা। আহির কোনো রকম ভনিতা ছাড়াই সোজা কনের দিকে এগিয়ে যায়। কিন্তু কনে যেভাবে মাথা নিচু করে বসে আছে তাতে আহিরের মেজাজটা যেন আরও খারাপ হয়ে যায়। কি ব্যাপার নাদিয়া, তুমি আবার কবে থেকে এত ঢং শুরু করেছ? বিয়ের আসরে তো দেখলাম ঘোমটা টেনে বসেছিলে, এখন কি আবার নতুন নাটক শুরু হলো? তা কত বিয়ের কাবিন নিলে? 1 কোটি নাকি 2 কোটি? তোমার তো টাকার লোভ অনেক। তোমার বাবাও নিশ্চয়ই তালিম দিয়ে পাঠিয়েছে। আর এত বড় ঘোমটা দিয়ে বসে আছো কেন? এত কাহিনী দেখতে ভালো লাগছে না। তোমার সাথে এসব সাজে না। ঢং বাদ দিয়ে যাও ঘুমাও। সোফাতে ঘুমাবে তুমি, আমি বিছানায়। আমার বিছানায় তোমার মতো মেয়ের কোনো স্থান নেই। আর কাবিনের টাকা, চেকবুক, এই যে যা দাবি করেছ সব এখানে লিখে নাও। তোমার টাকার ক্ষুধা মিটে যাবে। আহির বিরক্তিতে নিজের পাঞ্জাবিটা খুলতে শুরু করে। ঠিক তখনই পিছন থেকে এক পরিচিত মিষ্টি কিন্তু গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। আমি কাবিনের জন্য মাত্র 1000 টাকা চেয়েছি আহির, তার বেশি আমার আর প্রয়োজন নেই। আহির মুহূর্তের জন্য থমকে যায়। তার হৃৎপিণ্ড যেন 1 সেকেন্ডের জন্য স্পন্দন বন্ধ করে দেয়। এই কণ্ঠস্বর, এটা কি মায়া? আহির ঘোরগ্রস্ত মানুষের মতো পিছন ফিরে তাকায়। তার কি ভ্রম হচ্ছে, নাকি সে অতিরিক্ত মানসিক চাপে মতিভ্রমের শিকার হচ্ছে? আহির এক দৌড়ে বিছানার সামনে গিয়ে দাঁড়ায়। তার হাত কাঁপছে। সে কোণের ঘোমটাটা সরিয়ে দিতে গেলে নিচ থেকে একটা হাত এগিয়ে আসে, যা আহিরের হাতটিকে থামিয়ে দেয়। বউকে ছুতে হলে মোহরানা পরিশোধ করতে হবে। 1000 টাকা দাও আগে। আহির যেন আকাশ থেকে পড়ে। সে বিশ্বাস করতে পারছে না তার সামনে পরিচিত কেউ বসে আছে। তার চোখে জল তখন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। আহির দ্রুত নিজের মানিব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে মায়ের হাতের উপর রাখে। আহিরা ধৈর্য ধরতে পারে না। ঘোমটাটা সরিয়ে ফেলতেই সে চমকে ওঠে। নাদিয়া নয়, আহিরের সামনে বসে আছে তার প্রিয় মায়া। আহির কোনো কিছু না ভেবেই মায়াকে জাপটে জড়িয়ে ধরে। তুমি এখানে কিভাবে? আমি কি স্বপ্ন দেখছি? আমাকে উত্তর দাও মায়া। আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি? আহির, আস্তে জোরে ধরো, লাগছে। এত জোরে ধরলে আমি নিঃশ্বাস নিতে পারছি না। তুমি কি আমাকে মেরেই ফেলবে?
আহির মায়াকে আলতো করে সরিয়ে দিয়ে তার চোখের দিকে তাকায়। মায়ের চোখে এক চিলতে দুষ্টুমি আর ভালোবাসা। আহির তার কপালে হাত রেখে বলে, আমি তো পাগল হয়ে গিয়েছিলাম মায়া, তুমি এখানে কিভাবে? আর নাদিয়া কোথায়? আমি তো ওকে বিয়ে করলাম বলে সই করলাম। আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে তুমি রাধিকে বিয়ে করো না, ও তোমাকে ঠকাচ্ছে। তুমি তো আমার কথা শুনলে না। তখন আমি তোমার মায়ের সাথে যোগাযোগ করি, তোমার পরিবারের সবাই মিলে এই প্ল্যান করি। নাদিয়াকে তোমার বাবা অনেক বকাঝকা করেছে এবং তার বাবার সাথে বন্ধুত্বের সম্পর্কও ছিন্ন করেছে। সে তো টাকার লোভেই সব করেছিল। ধরা পড়িস লজ্জায় চলে গেছে। বিয়ের পিড়িতে তখন আমি বসেছিলাম ঘোমটা দিয়ে। নাদিয়ার জায়গায় এখন তোমার বউ আমি। ভাগ্যিস তুমি এলে মায়া, আমি তোমাকে ছাড়া মরেই যেতাম। আমার পৃথিবীটা অন্ধকারে ডুবে গিয়েছিল। কচু করতে তুমি ঠিকই তো বিয়ে করতে গিয়েছিলে অন্য কাউকে, আর বিয়ে তো করেও ফেলেছো। এখন আমি তোমার লিগ্যাল ওয়াইফ। আমি কি করব বলো? তুমি আমাকে ভুল বুঝেছিলে, আমাকে অবিশ্বাস করেছিলে, আমি নিজেকে শেষ করে দিয়েছিলাম। আচ্ছা আমি সরি বর, আর কখনো তোমাকে অবিশ্বাস করবো না। তোমার উপরে বিশ্বাস আমার অটুট থাকবে। আহির মায়ের কপালে আলতো চুমু খেয়ে বলে, আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না গো, আমার পিছে সিনিয়র বউ। মায়া আহিরের বুকে একটা কিল দিয়ে বলে, আমার হাইট ছোট বলে পিচ্ছি বলো না, একদম আমি পিচ্ছি না। আহির হেসে মায়াকে আবারও বুকের ভিতর জড়িয়ে নেয়। ঘরের আবছে আলোয় মায়ের চোখের কাজল আর আহিরের অস্থিরতা মিশে গিয়ে এক অদ্ভুত মায়ার সৃষ্টি করে। মায়া মাথা নিচু করে আহিরের বুকের স্পন্দন শোনে। আহির তার চিবুক ধরে মুখটা উপরে তোলে। মায়া ঠোঁটে তখন এক চিলতে হাসি। আহির মায়ের ঠোঁটের উপর নিজের ঠোঁট নামিয়ে আনে। সব ভুল বোঝাবুঝি, সব কষ্ট ধুয়ে মুছে একাকার হয়ে যায়। তারা দুইজনেই মিশে যায় একে অপরের মাঝে। এই বাসর রাত তাদের জন্য কেবল একটি আনুষ্ঠানিকতাই নয়, বরং সব ষড়যন্ত্রের শেষে তাদের ভালোবাসার এক পূর্ণতা। বাহিরের পৃথিবীর সব কোলাহল তখন স্তব্ধ, শুধু ঘরের ভিতর দুজন হৃদয়ের মিলন। আহির মায়ের কানের কাছে ফিস ফিস করে বলে, আই লাভ ইউ মায়া। মায়া আহিরের গলায় হাত জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, আই লাভ ইউ টু আহির। আজ রাতে তুমি আর কোথাও যেতে পারবে না, শুধু আমার হয়েই থাকবে। আহির মায়াকে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। বাসর ঘরের বাতিটা নিভে যায় আর অন্ধকারে তাদের ভালোবাসার এক নতুন উপাখ্যান শুরু হয়।